এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আমার নাম? ওরা আমাকে ডাকে চোর, কেউ বলে ক্ষেত, কেউ বলে অপয়া। ওরা ভাবে আমি সব ভুলে গেছি সেই রাতের কথা, যখন পুরো গ্রাম আমার দিকে আঙ্গুল তুলেছিল। ভুলে গেছি আমার বাবার সেই অসহায় অপমানিত মুখটা। ওরা ওরা কিছুই ভুলেনি, শুধু ভুলার অভিনয় করে। ওরা জানে না আমি এখন আর সেই ক্ষেত ছেলেটি নেই। আমি ঘুরে দাঁড়িয়েছি, তবে হেরে গিয়ে নয়, ওদের সব হিসাব চুকিয়ে দেওয়ার জন্য। ওরা আমার পরিচয় কেড়ে নিয়েছিল, আমার সম্মান কেড়ে নিয়েছিল। এবার এবার আমি ওদের সব কিছু কেড়ে নেব। আমার সামনে এখন যে আসবে সে ভাববে আমি একজন সাধারণ ডেলিভারি বয়, কিন্তু সে জানে না এই ক্ষেত ছেলেটার এক ইশারায় পৃথিবীর অর্থনীতি উলটপালট হয়ে যায়। আর সে হলো মেহের। ও ও তো ওদেরই একজন। আমার গল্পের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে যন্ত্রণার অধ্যায়। ও জানে না ও যে অহংকারের চূড়ে দাঁড়িয়ে আছে, সেই চূড়াটা ভাঙার জন্যই আমি আমার এই খেলাটা সাজিয়েছি। খেলাটা সবে মাত্র শুরু। নিউ ইয়র্কের 5th এভিনিউ, সকাল 10টা। ফুটপাথ লোকে লোকারণ্য, হলুদ ট্যাক্সি ক্যাবের অবিরাম স্রোত। চারপাশের বিশাল বিশাল বিলবোর্ডে ঝলমল করছে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন। মেহের পরনে তার পাওয়ার প্যাকড সাদা আরমানি স্যুট, চোখে প্রাদার সানগ্লাস। সে প্রায় দৌড়াচ্ছে, তার হাঁটা চলার ভঙ্গিতে আত্মবিশ্বাস ঠিকরে পড়ছে। সে বারবার তার ঘড়িটা দেখছে আর বিরক্তিতে কপাল কুঁচকাচ্ছে, এবং ফোনে তার বাবার সাথে কথা বলছে। বাবা, তুমি আর কতবার ফোন করবে? বললাম তো আমি ঠিকই পৌঁছে যাব। এনএন ট্রাকের হেড অফিস এখান থেকে বেশি দূরত্বের না। ডোন্ট ওয়ারি। মারে, এনএন টেক কোনো সাধারণ কোম্পানি নয়। ওদের সিইও মিস্টার জেড। জানি বাবা, জানি। মিস্টার জেড একজন রহস্যময় বিলিয়নিয়র, যাকে কেউ কোনোদিন দেখেনি। আমি আমার হোমওয়ার্কও করে এসেছি। আর তুমি চিন্তা করছো কেন? তোমার মেয়ে লন্ডন বিজনেস স্কুল থেকে এমনি এমনি গোল্ড মেডেল পায়নি। আমি ওদের মার্কেটিংয়ের হেড পোস্টেই নিয়ে ছাড়বো। তুমি শুধু দেখো। আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক মা। নার্ভাস হবি না। নার্ভাস? তোমার মেয়ে ভয় পেতে শেখেনি বাবা। ওকে, এখন ফোন রাখো, আমার মনোযোগ নষ্ট হচ্ছে। বাই। ফোনটা কেটে মেহের যখন ফুটপাতের মোড়ে ঘুরতে যাবে, ঠিক তখনই একটা কফি শপ থেকে বেরিয়ে আসা এক ডেলিভারি বয়ের সাথে তার সজোরে ধাক্কা লাগে। তার হাত থেকে ফাইলটা ছিটকে গিয়ে সব কাগজপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে, আর ডেলিভারি বয়ের হাত থেকে কফির ট্রেটা ছিটকে গিয়ে দুটো কাপের গরম কফি সরাসরি মেহেরের সাদা স্যুটের উপর পড়ে, বিশ্রী একটা বাদামি দাগ তৈরি করে। হায় আল্লাহ, আমার স্যুট! হোয়াট দ্য হেল! চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাও না? ইডিয়েট কোথাকার! ওপস, আই এম সো সরি ম্যাম। আমি আমি সত্যি দেখিনি, প্লিজ। মেহের রাগে প্রায় কাঁপতে কাঁপতে মুখ তুলে তাকায়, আর ডেলিভারি বয়ের চেহারাটা দেখার সাথে সাথেই তার পুরো পৃথিবীটা যেন থমকে যায়। ছেলেটার পরনে একটা সাধারণ ডেলিভারি কোম্পানির ইউনিফর্ম, মাথায় ক্যাপ। নয়ন, তুই? আরে চেয়ারম্যানের মেয়ে, চিনতে পেরেছেন দেখছি। আমি তো ভাবছিলাম লন্ডনের বাতাসে উঠতে উঠতে হয়তো গ্রামের দুলুমাখা চেহারাগুলো ভুলেই গেছেন। তুই তুই এখানে নিউ ইয়র্কে এই ডেলিভারি বয়ের নোংরা পোশাক পরে? হা, তোর মতো একটা অপয়া অলক্ষণের চোরের মুখ দেখে আমার দিনটা আজ খারাপই হয়ে গেল। দূর। দিন তো আমারও খুব একটা ভালো যাচ্ছে না মিস মেহের। দুটো কফির টাকা এখন আমার বেতন থেকে কাটা যাবে, কিন্তু আপনার তো চিন্তা নেই। আপনার বাবা তো আরেকটা নতুন আরমানি স্যুট কিনে দেবেন। শ্যাট আপ! একদম ফালতু কথা বলবি না তুই। তুই এখনো সেই একই রয়ে গেছিস। একটা খ্যাত, একটা চোর। তোর সাহস কি করে হয় আমার সামনে আসার?
আমি তো আপনার সামনে আসিনি মিস মেহের। আপনি তো আমার গায়ের উপর এসে পড়লেন। নাকি এখনো গ্রামের সেই পুরনো অভ্যাসটা যায়নি, মানুষকে না দেখে ধাক্কা দেওয়ার? কি? আমি তোকে ধাক্কা দিয়েছি? তুই, তোর জন্য আমার জীবনের সবচেয়ে বড় ইন্টারভিউটা আজ নষ্ট হতে বসেছে। তুই ইচ্ছে করে এটা করেছিস, তাই না? আমাকে রাস্তায় দেখে? আপনাকে আপনাকে দেখে আমি ইচ্ছে করে ধাক্কা মারবো, তাও আবার আপনার মতো বদমেজাজি অহংকারী মেয়েকে? মিস মেহের, আপনি হয়তো ভুলে গেছেন পৃথিবীটা আপনার চারপাশে ঘুরে না। এই নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা, এখানে মানুষ ধাক্কা খায়, আবার উঠে দাঁড়িয়ে চলেও যায়। আপনার মতো রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করে না। সিনক্রেট? আমি সিনক্রেট করছি? তুই আমার মিলিয়ন ডলারের স্যুটটা নষ্ট করেছিস, আমার সব ইম্পর্টেন্ট কাগজপত্র। নয়ন শান্তভাবে হাঁটু গেড়ে বসে কর্দমাক্ত কাগজগুলো তুলতে তুলতে বলে, $1,000,000? আপনার স্যুটটা তো আরমানির ফল উইন্টার কালেকশনের, যার রিটেল প্রাইস $3,500 বেশি নয়। আর আপনার এই কাগজপত্র, এগুলো তো শুধু আপনার সার্টিফিকেটের ফটোকপি, অরিজিনাল তো নয়। এনএন টেকের মতো কোম্পানি কি আর ফটোকপি দেখে চাকরি দেয়? তুই তুই এনএন ট্রেক এর কথাও জানিস? ডেলিভারি বয়দের অনেক কিছু জানতে হয় মিস মেহের। কোন বিল্ডিংয়ে কোন কোম্পানি আছে, কার সিইও কেমন, সব খবর আমাদের রাখতে হয়। তাই? তাহলে তো এটাও জানিস আমি আজ ওই কোম্পানির মার্কেটিংয়ের হেড পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, যে পোস্টের স্টার্টিং স্যালারি শুনলে তোর মতো ছেলেরা অজ্ঞান হয়ে যাবে। আর তুই তুই এখনো সেই ডেলিভারি বয় রয়ে গেলি। তোর ভাগ্যটা তোর গায়ের রঙের মতোই, তাই না? কালো, নিকোষ কালো। নয়ন উঠে দাঁড়িয়ে ভেজা কাগজগুলো মেহেরের দিকে বাড়িয়ে দিয়ে তার চোখ দুটো মুহূর্তের জন্য শীতল হয়ে গেল। ভাগ্য? ভাগ্য তো মানুষ নিজেই করে মিস মেহের। আর রং, কয়লার রঙও তো কালোই হয়, কিন্তু ওর ভেতরটায় আগুন জ্বালানোর ক্ষমতা রাখে। আবার বড় বড় কথা। তোর এই ফিলোসফি শোনার জন্য আমি এখানে দাঁড়াইনি। তুই এখনো কি মানুষের জিনিস চুরি করার অভ্যাস ছাড়তে পারিসনি? চোর শব্দটা আর ব্যবহার না করলেই খুশি হব মিস মেহের, কারণ আমি যদি একবার প্রমাণ করতে শুরু করি 5 বছর আগে আপনার মায়ের নেকলেসটা আসলে কে চুরি করেছিল, আর কার জন্য আমার বাবাকে অপমান কষ্টে গ্রাম ছেড়ে মরতে হয়েছিল, তাহলে হয়তো আপনার এই সুন্দর স্যুটটা পরার মতো মুগ্ধ আর থাকবে না। কি? তুই তুই আমাকে? আমি কিছুই বলিনি, আমি শুধু একটা সম্ভাবনার কথা বলছি। ঠিক তখনই একজন পুলিশ অফিসার তাদের দিকে এগিয়ে আসে। ইজ দেয়ার আ প্রবলেম হিয়ার ম্যাম? ওহ নো অফিসার, নো প্রবলেম, জাস্ট আ লিটল অ্যাক্সিডেন্ট। Actually, officer, this lady is a bit stressed out. She has a big job interview at NN Tech, and I accidentally spilled coffee on her suit. I was just apologizing. Oh, I see. Well, ma'am, best of luck for your interview. Intake is a tough place to get into. পুলিশ অফিসার চলে গেল। মেহের নয়নের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুই তুই এত ভালো ইংরেজি? কি করবো কোন, ডেলিভারি দিতে দিতে 2-4টা ইংরেজি কথা তো শিখতেই হয়, নাইলে তো আর সাহেবদের লোকে কথা কন যায় না। তুই তুই একটা অস্ত শয়তান। তুই আমার সাথে অভিনয় করছিস? অভিনয় তো আপনি বলছেন মিস মেহের, ভদ্রতার অভিনয়। যাই হোক, আপনার ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাচ্ছে। এক পা এগিয়ে এসে খুব নিচু গলায় আবার বলে, তবে যাওয়ার আগে একটা শেষ টিপস দিয়ে যাই। তোর কোনো টিপসের আমার দরকার নেই। আছে, কারণ আপনি যে অহংকারটা গায়ে মেখে ঘুরছেন, ওটা আপনার দামি স্যুটের চেয়েও দ্রুত আপনাকে নিচে নামিয়ে দেবে। এনএনটেক বাগের খাঁচা মিস মেহের, ওখানে আপনার মতো অহংকারী রাজকুমারীরা বেশিক্ষণ টিকতে পারে না। ওরা সার্টিফিকেট দেখে না, ওরা মানুষের ভেতরের রূপটা দেখে। তুই, তোর এত সাহস? তুই আমাকে? আমি আপনাকে কিছু বলিনি, আমি শুধু আপনাকে আপনার ভবিষ্যৎটা দেখিয়ে দিলাম। নয়ন একটু দূরে সরে গিয়ে রাস্তার উল্টো দিকে তাকিয়ে আবার বলে, হয়েছে, আপনার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার।
মানে? মেহের দেখল রাস্তার উপাস থেকে একজন লোক দৌড়ে আসছে। তার হাতে NN টেক এর লোগো দেওয়া একটা ফাইল। ম্যাম, আপনি কি মিস মেহের মির্জা? হ্যাঁ। ম্যাম, এটা আপনার জন্য। আমাদের সিইও মিস্টার জেড আপনার জন্য এই ফাইলটা পাঠিয়েছেন, আপনার ইন্টারভিউয়ের জন্য। মেহের হতভম্ব হয়ে ফাইলটা হাতে নিল। ভেতরে তার সব সার্টিফিকেটের নিখুঁত লেমিনেটেড কপি আর তার ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সাজানো। কিন্তু কিন্তু কিভাবে কে? সে মুখ ঘুরিয়ে নয়নের দিকে তাকাতেই দেখল নয়ন সেখানে নেই। সে যেন বাতাসে মিলিয়ে গেছে। মেহের সেখানে রাস্তার মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার হাতে NN টেকের ফাইল, তার স্যুটে কফির দাগ। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ইন্টারভিউয়ের আর মাত্র 5 মিনিট বাকি। মেহের কোনো মতে নিজেকে সামলে প্রায় দৌড়ে NN টেকের বিশাল কাঁচের বিল্ডিংটার লবিতে প্রবেশ করল। লবিটা কোনো অফিসের মতো নয়, যেন কোনো ফিউচারিস্টিক আর্ট গ্যালারি। রিসেপশনিস্ট বলেন, How can I help you, ma'am? আমার একটা ইন্টারভিউ আছে মার্কেটিং হেড পোস্টের জন্য। আমার নাম মেহের মির্জা। Oh, yes, Miss Mirza. We have been expecting you, but you are 5 minutes late. আমি জানি। আই এম সো সরি। রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট। It's okay. Please come with me. বোর্ড মেম্বাররা আপনার জন্য অপেক্ষা করছেন। মেহের রিসেপশনিস্টকে অনুসরণ করে একটা এলিভেটরের দিকে এগোলো। সে দেখল অফিসের সবাই অসম্ভব রকম প্রফেশনাল এবং ব্যস্ত। চারদিকের একটা নীরব কিন্তু তীব্র কর্মচাঞ্চল্য। এলিভেটরটা এসে থামল বিল্ডিংয়ের সর্বোচ্চ তলে, সিইওস ফ্লোর। মেহেরকে একটা বিশাল বোর্ডরুমের সামনে নিয়ে আসা হলো। দরজাটা কাঁচের, কিন্তু ভেতরটা দেখা যাচ্ছে না। অল দ্য বেস্ট, মিস মির্জা। মেহের একটা গভীর শ্বাস নিয়ে কাঁচের দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্যটা তার কল্পনাকেও হার মানায়। বিশাল একটা ঘর, একপাশের পুরো দেয়ালটাই কাঁচের, যেখান থেকে পুরো নিউ ইয়র্ক শহরটা দেখা যাচ্ছে। ঘরের মাঝখানে একটা লম্বা টেবিল। টেবিলের এক প্রান্তে বসে আছেন 3 জন, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। তাদের চোখে মুখে কোনো হাসি নেই, আছে শুধু তীক্ষ্ণ পর্যালোচনার দৃষ্টি। মিস মেহের মির্জা, প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ ম্যাম। আমি হেলেনা মার্টিনেজ, NNTS-এর গ্লোবাল হেড অফ হিউম্যান রিসোর্সের। আমার ডান পাশে যিনি আছেন তিনি মিস্টার ডেভিড চেন, আমাদের চিফ টেকনোলজি অফিসার, আর বাম পাশে মিস্টার আহমেদ খান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। ইটস আ প্লেজার টু মি ইউ আর। আমরা আপনার সিভি দেখেছি মিস মির্জা। ইটস কোয়াইট ইমপ্রেসিভ। লন্ডন বিজনেস স্কুল থেকে গোল্ড মেডেল, হার্ভার্ডের সামার কোর্স, মাল্টিপল অ্যাওয়ার্ডস। কিন্তু কিন্তু এগুলো তো শুধু কাগজ। আমরা কাগজে বিশ্বাস করি না মিস মির্জা, আমরা বিশ্বাস করি পারফরমেন্সে। আর আপনি আজ 5 মিনিট লেট করেছেন। ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। রাস্তায় একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা। আমরা অজুহাতেও বিশ্বাস করি না। NNTS-এর সময়ের চেয়ে মূল্য আর কিছুই নেই। যাই হোক, যেহেতু আপনি আমাদের বিশেষ অতিথি তালিকাভুক্ত একজন প্রার্থী, তাই আমরা আপনাকে একটা সুযোগ দিচ্ছি। বিশেষ অতিথি? ইয়েস, আমাদের সিইও মিস্টার জেড পার্সোনালি আপনার প্রোফাইলটা শর্টলিস্ট করেছেন। কি, মিস্টার জ্যাড নিচে? সো নো প্রেশার, বাট ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট হিম। মেহেরের বুকের ভেতরটা ধুকপুক করছে। স্বয়ং মিস্টার জেড, কিন্তু কেন, কিভাবে? ওকে, লেট স্টার্ট। ধরে নিন আমরা একটা নতুন প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি, একটা নিউরাল ইন্টারফেস ডিভাইস যা মানুষের চিন্তা ভাবনাকে সরাসরি ডিজিটাল ডেটাতে রূপান্তরিত করতে পারে। এই প্রোডাক্টটার টার্গেট অডিয়েন্স কারা হবে এবং এর মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে এবং তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনি আমাদের 5 মিনিটের মধ্যে দিন। ইউর টাইম স্টার্ট নাও। মেহের এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল।
এত জটিল একটা বিষয়ের উপর কোনো প্রস্তুতি ছাড়া মাত্র 5 মিনিটে। কিন্তু সে হার মানার পাত্রী নয়। সে চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবল, তারপর তার ভেতরের সব আত্মবিশ্বাসকে একত্রিত করে কথা বলা শুরু করলো। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। প্রথমত, এই প্রোডাক্টের কোনো নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স থাকবে না, কারণ এটা কোনো প্রোডাক্ট নয়, এটা একটা বিপ্লব। এর টার্গেট অডিয়েন্স হবে পুরো মানবজাতি। মেহের কথা বলতে শুরু করল। সে সাবলীলভাবে, নিখুঁতভাবে, আকর্ষণীয়ভাবে তার মার্কেটিং প্ল্যানটা উপস্থাপন করতে লাগলো, যে বোর্ডরুমের সে কঠোর মুখগুলোতেও ধীরে ধীরে বিস্ময়ের ছাপ ফুটে উঠতে লাগলো। 5 মিনিট পর যখন সে কথা বলা শেষ করলো, তখন বোর্ডরুমে পিন পতন নীরবতা। হেলেনা মার্টিনেস চুপচাপ বাকি দুজনের দিকে তাকালেন। তারা দুজনে মাথা নেড়ে সম্মতি জানালেন। ওয়েলকাম মিস মির্জা। I must say, we are impressive. মোর দেন ইমপ্রেসড। আপনার স্ট্র্যাটেজিটা ব্রিলিয়েন্ট। আপনার রিস্ক অ্যানালিসিসটাও ছিল স্পট অন। থ্যাংক ইউ স্যার। So, you are offering you the job. Marketing head NNT's Global. আপনার স্টার্টিং স্যালারি হবে বছরে $3,50,000 US। অঙ্ক শুনে মেহেরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কিন্তু মেহের খুশিতে ভেসে যাওয়ার আগেই হেলেনা মার্টিনেস তার আসল বোমাটা ফাটালেন। তবে আমাদের কিছু ছোট্ট ছোট্ট শর্ত আছে। কি শর্ত ম্যাম? স্যালারির সাথে আপনি পাবেন আনলিমিটেড হেলথ ইন্স্যুরেন্স, ম্যানহান্টে একটি কর্পোরেট অ্যাপার্টমেন্ট এবং কোম্পানির শেয়ারে একটি অংশ। আই বিলিভ অফারটা যথেষ্ট আকর্ষণীয়। It's more than I expected. Thank you so much. ইউ আর ওয়েলকাম। তবে আমাদের কোম্পানিতে জয়েন করার আগে আপনাকে কিছু কঠোর নিয়ম এবং শর্তাবলী মেনে চলতে হবে। NNT শুধু একটা কোম্পানি নয় মিস মির্জা, ইটস এ কাল্ট। এখানে আমরা সর্বোচ্চ পারফরমেন্স এবং সর্বোচ্চ ডিসিপ্লিন আশা করি। আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি ম্যাম। লেটস সি। তিনি একটা ট্যাবলেট তুলে নিয়ে স্লাইড করতে শুরু করলেন। প্রথমত, NNT's কোনো কর্মচারী, বিশেষ করে এক্সিকিউটিভ লেভেলের কেউ কোম্পানির অভ্যন্তরীণ কোনো তথ্য, প্রজেক্ট বা স্ট্র্যাটেজি নিয়ে এমনকি নিজের পরিবারের সাথেও আলোচনা করতে পারবে না। আপনার প্রতিটি ফোন কল, প্রতিটি ইমেল আমরা সিকিউরিটি সিস্টেমের আওতায় মনিটর করা হবে। এটাকে বলে টোটাল কনফিডেন্সিয়াল ক্লোজ। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। দ্বিতীয়ত, আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি। আপনি আজ থেকে আপনার ব্যক্তিগত কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। আপনার একটা পাবলিক প্রোফাইল থাকবে যা কোম্পানির পলিসি অনুযায়ী আমাদের প্রায়োরিটি ম্যানেজ করবে। আপনি কোম্পানির মানহানি হয় এমন কোনো ব্যক্তিগত সম্পর্কে বা বিতর্কে জড়াতে পারবেন না। মানে আমার কোনো পার্সোনাল লাইফ থাকবে না? আপনার পার্সোনাল লাইফ থাকবে, কিন্তু সেটা হবে NNT's ব্র্যান্ড ইমেজের সাথে সরঞ্জামপূর্ণ। তৃতীয়ত, কোম্পানির সাথে আপনাকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকতে হবে। যদি রাতে 3টের সময়ও সিও আপনাকে কোনো মিটিংয়ের জন্য ডাকে, আপনাকে আসতে হবে। কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। আই সি। এবং সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য, তিনি ট্যাবলেটটা নামিয়ে রেখে সরাসরি মিহিরের চোখের দিকে তাকালেন। আপনাকে একটা চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আমরা এটাকে বলি 5 ইয়ার আয়রন কার্ড কন্ট্রাক্ট। 5 ইয়ার? হ্যাঁ, এই চুক্তি অনুযায়ী আপনি আগামী 5 বছরের জন্য কোনোভাবে এই চাকরি ছাড়তে পারবেন না। কোনো ব্যক্তিগত কারণ, কোনো পারিবারিক সমস্যা, এমনকি এর চেয়েও ভালো কোনো অফার পেলেও না। আপনি যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে আপনাকে কোম্পানির ক্ষতিপূরণ হিসাবে $10 মিলিয়ন জরিমানা দিতে হবে এবং NNT's আপনার বিরুদ্ধে এমন আইনি ব্যবস্থা নেবে যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারকে শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীতে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারে।
সোজা কথায় আপনি আর কোনো দিনই কর্পোরেট জগতে কাজ করতে পারবেন না। কি? এটা এটা তো প্রায় বন্ড লেভেলের মতো দেখাচ্ছে। আপনি সেরকমই ভাবতে পারেন। আমরা আমাদের টপ লেভেলের এমপ্লয়ীদের উপর অনেক ইনভেস্ট করি। আমরা আমাদের গোপনীয় স্ট্র্যাটেজি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই তাদের সাথে শেয়ার করি। আমরা চাই না তারা আমাদের গোপনীয় তথ্যগুলো শিখে 1-2 বছর পর আমাদেরই কোনো কম্পিটিটর কোম্পানিতে জয়েন করুক। টিচ হয় আপনার ক্যারিয়ারের শুরু অথবা শেষ, মাঝামাঝি কোনো পথ আমাদের এখানে নেই। কিন্তু 5 বছর এটা তো অনেক লম্বা সময়। এর মধ্যে আমার জীবনে অনেক কিছুই হতে পারে। সিদ্ধান্ত আপনার, মিস মির্জা। আমরা আপনাকে জোর করছি না। আপনি চাইলে এই অফারটা প্রত্যাখ্যান করতেই পারেন। বাহিরে আপনার মতো আরও অনেক গোল্ড মেডালিস্ট অপেক্ষা করছে, কিন্তু তারা হয়তো টিচের মার্কেটিং হেড হওয়ার সুযোগটাও আর কোনোদিনও পাবে না। হেলেনা মার্টিনেজ চুক্তিপত্রটা মেহেরের দিকে বাড়িয়ে দিলেন। মেহেরের মাথায় তখন তীব্র দ্বন্দ্ব। একদিকে তার স্বপ্নের চাকরি, অকল্পনীয় বেতন আর টেকের মতো কোম্পানিতে কাজ করার সুযোগ, অন্যদিকে এই ভয়ঙ্কর লৌহ কঠিন চুক্তি যা তাকে আগামী 5 বছরের জন্য প্রায় পরাধীন করে ফেলবে। তার একবার মনে হলো সে না করে দেয়, কিন্তু পরক্ষণে তার চোখের সামনে ভেসে উঠল নয়নের সেই ব্যঙ্গাত্মক হাসিটা। আপনার এই অহংকার আপনাকে নিচে নামিয়ে দেবে। মেহেরের জেদটা আবার জেগে উঠল। নিজে নিজে বলে, না, আমি হারতে পারি না। আমি ওকে দেখিয়ে দেব। আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। সে আর কোনো কিছু না ভেবে টেবিল থেকে কলমটা তুলে নিল এবং চুক্তিপত্রের নির্দিষ্ট জায়গায় কাঁপা কাঁপা হাতে স্বাক্ষর করে দিল। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি, মিস মেহের মির্জা। অর শুড আই সে ওয়েলকাম টু দ্য গোল্ডেন গেজ। পরের সোমবার মেহেরের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। সে তার সেরা বিজনেস অ্যাটায়ার পরে বুকে একরাশ উত্তেজনা আর গর্ব নিয়ে টেকের হেড অফিসে প্রবেশ করল। সেই লৌহ কঠিন চুক্তিটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু একই সাথে বিশ্বের সেরা এক কোম্পানিতে মার্কেটিং হেড হিসেবে যোগ দেওয়ার আনন্দটা তার সব দ্বিধাকে ছাপিয়ে গেছে। এইচআর ডিপার্টমেন্ট থেকে একজন এক্সিকিউটিভ এমা তাকে রিসিভ করল। গুড মর্নিং মিস মির্জা, ওয়েলকাম টু টেক। আমি এমা। আমি আপনাকে আপনার অফিস আর টিমের সাথে পরিচয় করিয়ে দেব। থ্যাংক ইউ এমা, ইটস আ প্লেজার। আমরা সবাই আপনাকে পেয়ে খুব এক্সাইটেড ম্যাম। আপনার ইন্টারভিউয়ের প্রেজেন্টেশনটা নিয়ে এখনও পুরো অফিসে আলোচনা হচ্ছে। তাই নাকি? ভালোই লাগছে শুনে। চলুন আমি আপনাকে আপনার অফিসের দিকে নিয়ে যাই। এটা এই ফ্লোরের সবচেয়ে কর্নারি সুইটটা। এখান থেকে সেন্ট্রাল পার্কের ভিউটা অসাধারণ। তারা দুজন একটা প্রশস্ত ব্যস্ত করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। চারদিকে কাঁচের দেয়াল ঘেরা অফিস, সবাই অসম্ভব রকম প্রফেশনাল এবং কাজে ব্যস্ত। হঠাৎ করেই করিডোরের অন্য প্রান্তে একটা গুঞ্জন শুরু হলো। মেহের দেখল তার সামনে দিয়ে হেঁটে যাওয়া সব কর্মচারী, সিনিয়র জুনিয়র সবাই হঠাৎ করে থেমে যাচ্ছে, নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিচ্ছে এবং দেয়ালের একপাশে মাথা নিচু করে প্রায় মূর্তির মতো দাঁড়িয়ে পড়ছে। কি হয়েছে এমা? সবাই এভাবে দাঁড়িয়ে পড়ছে কেন? কোনো ফায়ার ডিল হচ্ছে নাকি কোনো সেলিব্রিটি এসেছে? চুপ, একদম চুপ। উনি আসছেন। উনি? উনি কে? মিস্টার জেড। মিস্টার জেড, এই দুটো শব্দ শোনার সাথে সাথে মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। স্বয়ং সিইও, যাকে সে কোনোদিন দেখেনি, সেও নিজেকে সামলে দেয়ালের একপাশে সরে দাঁড়ালো। তার ভেতরে তীব্র এক উত্তেজনা কাজ করছে। আজ সে প্রথমবার সেই রহস্যময় বিলিয়নিয়ারকে দেখতে পাবে। করিডোরের শেষ প্রান্ত থেকে দুজন দীর্ঘদেহী সশস্ত্র বডিগার্ডের মাঝখান দিয়ে একজন হেঁটে আসছিল। তার হাঁটার ভঙ্গিতে ছিল রাজার মতো গরিমা। পরনে তার টম ফোর্ডের কাস্টম মেড স্যুট, যা তার পারফেক্ট শরীরে নিখুঁতভাবে ফিট হয়েছে। তার চুলগুলো স্টাইল করে আছড়ানো, হাতে প্যাটেক ফিলিপের ঘড়ি। কিন্তু লোকটি যখন ধীরে ধীরে তাদের কাছাকাছি আসতে লাগলো, তখন মেহেরের চোখ দুটো বিস্ময়ে, অবিশ্বাসে বড় বড় হয়ে গেল। লোকটা ঠিক তাদের সামনে এসে দাঁড়ালো, থামলো। সে ঘুরে দাঁড়ালো, আর তার মুখটা দেখার সাথে সাথেই মেহেরের
পায়ের নিচের মাটি যেন 10,000 ফুট দেবে গেল। তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। সে আর কেউ নয়, নয়ন। গুড মর্নিং এমা, ইনি কি আমাদের নতুন মার্কেটিং হেড? জি স্যার, ইনি মিস মেহের মির্জা। মিস মির্জা। তো ইন্টারভিউটা কেমন হলো আপনার? আশা করি কোনো অসুবিধা হয়নি। মেহের তখন ঘোরের মধ্যে। সে ভাবছে সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। তু- তু- তুই তু- তুই তুই এখানে কি করছিস? আর আর সবাই সবাই তোকে স্যার বলছে কেন? ম্যাম, আপনি আপনি কি বলছেন এসব? উনি কেন, আমি এখানে থাকতে পারি না নাকি? আপনার ধারণা এন টেক এর মতো এত বড় কোম্পানিতে ডেলিভারি বয়দেরও চাকরি হয়? ডেলিভারি বয়? তুই তুই তো একটা চাকর। তুই এখানে এলি কি করে? সিকিউরিটি সিকিউরিটি কই? এই লোকটা এখানে কিভাবে ঢুকলো? মেহেরের এমন আচরণে করিডোরে উপস্থিত সবাই, বিশেষ করে এমা, ভয়ে জমে গেছে। কোম্পানির সিইওকে চাকর বলে ডাকা। বাহ, আপনার সাহস তো কম নয় মিস মির্জা। অফিসে জয়েন করার প্রথম দিনই একেবারে কোম্পানির মালিককে চাকর বলে ডাকছেন। আপনার আত্মবিশ্বাসটা আমার ভালো লেগেছে। মালিক? তুই তুই এই কোম্পানির মালিক? অসম্ভব। তুই তো একটা চোর, একটা খ্যাত। তুই চুপ, একদম চুপ। এই প্রথমবারের মতন নয়নের কণ্ঠস্বরটা বরফের মতন ঠান্ডা আর ধারালো শোনালো। তার সেই শান্ত ব্যঙ্গাত্মক ভাবটা উধাও। তার জায়গায় ফুটে উঠেছে এক শীতল কর্তৃত্ব। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে মেহেরের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে এক পা এগিয়ে এসে খুব নিচু কিন্তু হিংস্র গলায় বলে, মিস মেহের মির্জা, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি এখন আর বাংলাদেশে কোনো গ্রামের চেয়ারম্যানের মেয়ে নন। আপনি দাঁড়িয়ে আছেন নিউ ইয়র্কের এন টেক এর হেড অফিসে, আমার অফিসে। আর এখানে আমি আইন, চুর বা ক্ষেত এই শব্দগুলো যদি আমি আরেকবার আপনার মুখে শুনি, তাহলে সেই 5 ইয়ার আয়রন ক্লেড কন্ট্রাক্টের $10 মিলিয়ন জরিমানাটা আপনাকে হয়তো 5 বছরের আগেই দিতে হবে। কিন্তু কিন্তু তুই? আমার নাম তুই নয়, আমার নাম নিলয় চৌধুরী, আপনার বস। আর আপনি এখন থেকে আমাকে স্যার অথবা মিস্টার চৌধুরী বলে ডাকবেন। আমি কি বুঝতে পেরেছি মিস মির্জা? মেহের কোনো উত্তর দিতে পারল না। সে শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। তার অহংকার, তার জেদ, তার আত্মবিশ্বাস সবকিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। এমা, মিস মির্জাকে ওনার অফিসটা দেখিয়ে দিন। আর হ্যাঁ, জি স্যার। ওনার ডেস্কটা যেন আমার অফিসের ঠিক বাইরে হয়। আমি চাই আমার নতুন মার্কেটিং হেড আমার সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকুক। নয়ন আর কোনো কথা না বলে তার বডিগার্ডদের নিয়ে করিডোর ধরে হেঁটে চলে গেল। করিডোরের সবাই তখনও স্তব্ধ। মেহের সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার শুধু মনে হচ্ছিল সে কোনো সাধারণ ফাঁদে পা দেয়নি। সে পা দিয়েছে এক ভয়ঙ্কর, বুদ্ধিমান এবং প্রতিশোধ পরায়ণ বাঘের খাঁচায়, যে বাঘটাকে সে একদিন খ্যাত ভেবে খাঁচা থেকে বের করে দিয়েছিল। এমা প্রায় টানতে টানতে হতভম্ব মেহেরকে তার অফিসের দিকে নিয়ে গেল। মেহেরের অফিসটা ছিল আসলে নয়নের বিশাল কাঁচের অফিসের ঠিক বাইরে, একটা খোলা জায়গায়, যেখান থেকে নয়নের অফিসের ভেতরের সবকিছু স্পষ্ট দেখা যায়। আবার নয়ন চাইলেও মেহেরের প্রতিটি কার্যকলাপের উপরও নজর রাখতে পারে। মেহের তার ডেস্কে এসে ধপ করে বসে পড়ল। তার মাথা তখনও ঘুরছে। সে কিছুই বিশ্বাস করতে পারছে না। ম্যাম, আর ইউ ওকে? আপনার জন্য কি পানি নিয়ে আসবো? না এমা, আমাকে আমাকে শুধু একটা কথা বলো। জি ম্যাম। এই লোকটা ওই কি সত্যি সত্যি মিস্টার জ্যাট? জি ম্যাম, উনি আমাদের সিইও মিস্টার নিলয় চৌধুরী। আমরা ওনাকে মিস্টার জেড বলেই ডাকি। কিন্তু কিন্তু কিভাবে? ও তো বাংলাদেশে একটা গ্রামের। সরি ম্যাম, স্যারের পার্সোনাল লাইফ নিয়ে আমরা কিছুই জানি না। উনি খুব প্রাইভেট একজন মানুষ। আমরা শুধু জানি উনি এই কোম্পানির সব কিছু। এমা চলে গেল। মেহের একা বসে রইল। তার মনে তখন তোলপাড় চলছে। নয়ন নামটাও বদলে ফেললো। নিলয় চৌধুরী, মিস্টার জ্যাট, যে ছেলেকে আমি খ্যাত চোর বলে অপমান করেছি,
সে কিনা বিশ্বের অন্যতম সেরা একটা কোম্পানির মালিক। তার মানে নিউ ইয়র্কের রাস্তার ধাক্কা লাগা, কফি পড়া, ফাইল দেওয়া, সব 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 কিছু ছিল নাটক, ও সাজানো খেলা। ঠিক তখনই তার ডেস্কের ইন্টারকমটা বেজে উঠল। উপাস থেকে ভেসে এলো নয়নের সেই শান্ত কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর। মিস মির্জা, আমার অফিসে আসুন। মেহেরের বুকের ভেতরটা ধক করে উঠল। সে কাঁপা কাঁপা পায়ে ধীর পায়ে নয়নের বিশাল অফিসের দিকে এগিয়ে গেল। নয়ন তার এক্সিকিউটিভ চেয়ারে বসে শহরের স্কাইলাইনের দিকে তাকিয়েছিল। মেহেরকে ঢুকতে দেখে সে তার চেয়ারটা ঘোরালো। আসুন মিস মির্জা, বসুন। তুই সরি, মানে তুমি আমার সাথে এই খেলাটা কেন খেললে? খেলা? আমি তো কোনো খেলা খেলিনি। আমি তো শুধু আপনাকে আপনার স্বপ্নের চাকরিটা দিয়েছি। স্বপ্নের চাকরি নাকি প্রতিশোধের ফাঁদ? তুমি জানতে, তুমি আগে থেকে জানতে যে আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। তুমি ইচ্ছে করে আমার সাথে। হ্যাঁ, আমি জানতাম। আমি তো আপনাকে এখানে আনিয়েছি। আপনার সিভিটা আমি শর্ট লিস্ট করেছিলাম। কেন? আমাকে অপমান করার জন্য? আমাকে ছোট করার জন্য? শুরু তো আপনি আমাকে করেছিলেন মেহের, 5 বছর আগে। কোনো প্রমাণ ছাড়া সবার সামনে। আমি তো শুধু আপনাকে আপনার নিজের প্রতিচ্ছবিটা দেখাচ্ছি যে যাকে আপনি খেত চুর ভেবেছিলেন সে চাইলে আপনাকে তার পায়ের নিচে রাখতে পারে। তুমি তুমি একটা সাইকো। তুমি হয়তো। আর আপনি এখন আমার এই সাইকো কোম্পানিরই একজন কর্মচারী। তাই দয়া করে প্রফেশনাল এটিকেট বজায় রাখুন আর আমাকে স্যার বলে সম্বোধন করুন। আমি তোমাকে স্যার ডাকবো না, নেবার। ডাকতে আপনাকে হবে, নয়তো সেই আয়রন ক্লেড কন্ট্রাক্টের কথা তো মনেই আছে, $10 মিলিয়ন। আপনার বাবার হয়তো অনেক টাকা, কিন্তু এই টাকাটা শোধ করতে হলে আপনাদের পুরো মির্জা গ্রুপকে হয়তো পথে বসতে হবে। তুমি তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল নয়, রিমাইন্ডার। আমি শুধু আপনাকে আপনার বর্তমান অবস্থাটা মনে করে দিচ্ছি। আপনি এখন আর চেয়ারম্যানের মেয়ে নন, আপনি আমার কর্মচারী, আমার কেনা গোলাম, আগামী 5 বছরের জন্য। আমি আমি এই চাকরিটা করব না। আমি এক্ষুনি রিজাইন দেব। করুন, আমার কোনো আপত্তি নেই। আমার লিগ্যাল টিম আপনার রেজিগনেশন লেটারের অপেক্ষাতেই আছে, সাথে $10 মিলিয়ন চেকটাও রেডি রাখবেন। মেহের বুঝতে পারল সে সব দিক থেকে ফেসে আছে। তার আর কোনো পথ খোলা নেই। চোখের জল মুছে তীব্র ঘৃণা নিয়ে বলে, কি 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 করতে হবে আমাকে? এই নিন কিছু ফাইল, আপাতত এই ফাইলগুলো পড়ুন। এগুলো আমাদের আগামী 6 মাসের মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি চাই কাল সকালের মধ্যে আপনি এর উপর ভিত্তি করে একটা নতুন আরো ভালো প্রেজেন্টেশন তৈরি করবেন। এক রাতের মধ্যে? এটা তো অসম্ভব। টেকের অসম্ভব বলে কোনো শব্দ নেই মিস মির্জা। অত আপনি কাজটা করবেন, নয়তো চুক্তির শর্ত অনুযায়ী। ব্যাস হয়েছে, আমার মনে আছে। $10 মিলিয়ন করব, আমি করব। মেহের ফাইলটা নিয়ে ছুলে যেতে উদ্যত হলো। আবার কি? দাঁড়ান, আপনি হয়তো আপনার আসল কাজটাই ভুলে গেছেন। আসল কাজ? নয়ন তার ডেস্কের উপর রাখা একটা বাটনে চাপ দিল। সাথে সাথে তার অফিসের একপাশের দেয়াল সরে গিয়ে একটা ছোট অত্যাধুনিক প্যান্ট্রি বেরিয়ে এলো। ভেতরে বিশ্বের সেরা সব কফি মেশিন আর বিনস। মিস মেহের মির্জা, আপনি যেহেতু আজই আমাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং মার্কেটিং হেড হিসেবে আপনার কাজ শুরু করার আগে কিছুটা ট্রেনিং এর প্রয়োজন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথম 1 মাস আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? আমি? কিন্তু আমি তো মার্কেটিং হেড ছিলেন, এখন আর নেই। এখন আপনি আমার সহকারী, আর আপনার প্রথম কাজ হলো আমার জন্য 1 কাপ পারফেক্ট ব্ল্যাক কফি নিয়ে আসা, চিনি ছাড়া। আমি তোমার জন্য কফি বানাবো না? বানাবেন, কারণ এটা আপনার বসের আদেশ, আর বসের আদেশ অমান্য করাটাও কিন্তু চুক্তিভঙ্গের শামিল। নয়ন তার পা দুটো সামনে টেবিলের উপর তুলে দিল। তার পরনে চকচকে অক্সফোর্ড শু। আর হ্যাঁ, কফিটা আনার পর আমার জুতোটাও একটু পলিশ করে দেবেন। রাস্তায় হেঁটে আস্তে আস্তে খুব ময়লা হয়ে গেছে, আর আপনি তো জানেনই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করি। মেহের নিশ্চুপ। আর হ্যাঁ,
এই তুমি সম্বোধনটা যেন আর না শুনি। স্যার এবং আপনি করে ডাকবেন। কিভাবে ডাকবেন? স্যার বলে ডাকবো এবং আপনি করে ডাকবো। শুনেছেন আপনি স্যার? গুড গার্ল। স্যার, এবার আপনার জন্য কফি বানাতে যেতে পারি স্যার? ওকে, গো। মেহেরের চোখ দিয়ে তখন আর জল নয়, আগুন ঝরছে। তার জীবনের সবচেয়ে বড় অপমান। যে ছেলেকে সে একদিন চোর বলে ডেকেছিল, আজ সেই ছেলে তাকে দিয়ে তার জুতোর যত্ন নিতে বলছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনার সময় কিন্তু শুরু হয়ে গেছে মিস মির্জা। নাকি আমি আমার লিগ্যাল টিমকে ফোন করব? মেহের আর কোনো কথা বলতে পারল না। সে তীব্র অপমানে, ঘৃণায় আর অসহায়ত্বে কাঁপতে কাঁপতে কফি বানানোর জন্য প্যান্ট্রির দিকে এগিয়ে গেল। সে জানতো এটা শুধু গুরু। এই সাইকোর পাতা ফাঁদে তাকে আগামী 5 বছর তিলে তিলে পুড়তে হবে। সেদিনের পর থেকে এনএনটেকের সর্বোচ্চ তলাটা মেহেরের জন্য এক জীবন্ত নরকে পরিণত হলো। নয়ন ওরফে নিলয় চৌধুরী তার বস হিসেবে আবির্ভূত হবার পর মেহেরের জীবনের প্রতিটা মুহূর্তকে দুর্বিষহ করে তোলার জন্য যেন শপথ নিয়েছে। 1 সপ্তাহ পর মেহেরের ডেস্ক তখন শত শত ফাইলে ভর্তি। সে রাত থেকে নতুন প্রেজেন্টেশন তৈরি করছে, রিপোর্ট লিখছে, কিন্তু তার মূল কাজ তখনও নয়নের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই রয়ে গেছে। সকাল 10টা। নয়ন তার অফিস ঢোকার সময় মেহেরের ডেস্কের সামনে এসে থামল। গুড মর্নিং মিস মির্জা। আশা করি আপনার ঘুম ভালো হয়েছে। গুড মর্নিং স্যার। আমার সকালের কফিটা এখনো আসেনি। আপনি কি ভুলে গেছেন? আমি অফিসে ঢোকার ঠিক 5 মিনিট আগে কফিটা আমার টেবিলে চাই। সরি স্যার, আমি আমি এই রিপোর্টের কাজটা নিয়ে। রিপোর্ট? রিপোর্ট তো মার্কেটিং টিমের অন্যরাও করতে পারে, কিন্তু আমার কফি ওটা বানানোর এক্সক্লুসিভ অধিকার তো শুধু আপনারই, তাই না? যান, নিয়ে আসুন। মেহের দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। সে যখন প্যান্ট্রির দিকে যাচ্ছে তখন নয়ন আবার তাকে ডাকলো। ওহ, আর হ্যাঁ মিস মির্জা, জি স্যার। আজ আমার লাঞ্চটা বাইরে থেকে আনবেন না, আপনি বানাবেন। কি? আমি আপনার জন্য রান্না করব? কেন পারবেন না? আমি তো খুব সাধারণ বাংলাদেশি খাবার খাই, যেমন ধরুন আলু ভর্তা, ডাল আর ভাত। পারবেন তো বানাতে? নাকি লন্ডনে থাকার কারণে আপনারা এসব খেত খাবার খাওয়া ভুলে গেছেন? আমি পারবেন না এটা বলার কোনো অপশন আপনার কাছে নেই। আমার লাঞ্চ ঠিক 1টা বাজে আমার টেবিলে চাই। আর যদি স্বাদ ভালো না হয় তাহলে হয়তো আপনাকে ওভার টাইম করে আমার রাতের খাবারটাও বানাতে হতে পারে। নয়ন মুচকে হেসে তার অফিসে ঢুকে গেল। মেহের রাগে অপমানে প্রায় কাঁপতে কাঁপতে প্যান্ট্রির দিকে গেল। দুপুরে মেহের ইউটিউব দেখে অনেক কষ্টে আলু ভর্তা ডাল রান্না করে নিয়ে এলো। নয়ন 1 চামচ মুখে দিয়েই বলল, লবণটা একটু বেশি হয়েছে। মেহের নিশ্চুপ। তবে আপনার কফি বানানোর হাতটা রান্নার চেয়ে অনেক ভালো। মনে হচ্ছে গ্রামের কথা, তাই না? যেখানে এক চুরির অপবাদ ডাকতে গিয়ে। স্যার প্লিজ, আপনি কি কাজ ছাড়া অন্য কোনো কথা বলতে পারেন না? পারি তো। যেমন আমি আপনাকে এখন বলতে পারি আমার অফিসের জানালার কাজগুলো খুব ময়লা হয়ে গেছে, জানেন। ক্লিনার না ডেকে আপনি নিজে গিয়ে এগুলো পরিষ্কার করে দিন। কি? আমি আপনার অফিসের কাজ মুছবো? আমি এই কোম্পানির মার্কেটিং হেড? ভুল। আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আমার সহকারী আমার ব্যক্তিগত সবকিছুই খেয়াল রাখে। যান। চুক্তির কারণে মেহের বাধ্য হয়ে ক্লিনিং ইকুইপমেন্ট নিয়ে নয়নের বিশাল কাঁচের জানলা মুছতে শুরু করলো। বাইরে নিউ ইয়র্কের স্কাইলাইন, আর ভেতরে কাঁচের ওপাশে বসে নয়ন খুব আয়েশ করে তার দিকে তাকিয়ে কফি খাচ্ছে আর হাসছে। কিছুক্ষণ পর কাজ পরিষ্কার করার পর, মিস মির্জা, আমার খুব মাথা ধরছে। আমি কি আপনার জন্য কফি নিয়ে আসবো স্যার? না, কফি হলে হবে না। আমার মাথায় একটু মেসেজ করে দিন। হোয়াট? আমি আমি আপনার মাথায় ম্যাসাজ? কেন পারবেন না? গ্রামে দেখতে তো দেখতাম মেয়েরা তাদের স্বামীদের খুব সেবা যত্ন করে। আপনি তো সরি, আমি তো ভুলে গেছিলাম আমি তো আপনার স্বামী নই, বস। কিন্তু বসের সেবা করাটাও তো একজন ভালো সহকারীর দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? দেখুন স্যার, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনার সব অপমান সহ্য করছি, কিন্তু কিন্তু কি? আপনি চুক্তি ভাঙবেন? $10 মিলিয়ন রেডি আছে তো? মেহের আর কোনো কথা বলতে পারল না। সে অনিচ্ছা সত্ত্বেও কাঁপা কাঁপা হাতে নয়নের মাথায় ম্যাসেজ করতে শুরু করলো।
নয়নের চুলের মধ্যে আঙুল চালাতেই মেহেরের পুরো শরীরে যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। নয়নের চুলের সেই চেনা গন্ধটা, সে চোখ বন্ধ করে ফেলল। আপনার হাতের স্পর্শটা কিন্তু বেশ ভালো মিস মির্জা, অনেকটা অনেকটা চেনা চেনা মনে হচ্ছে। আমার কাজ শেষ। মেহের দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার হৃৎপিণ্ডটা জোরে জোরে ধুকপুক করছে। নয়নের এই মানসিক অত্যাচার দিন দিন বেড়েই চলেছিল। সে মেহেরকে দিয়ে তার শার্ট ইস্ত্রি করাতো, তার ফাইলপত্র গোছাতে বলতো, এমনকি মাঝে মাঝে তাকে দিয়ে গানও শুনতে চাইতো। মিস মির্জা, এই ফাইলগুলো ঠিক মতো রাখবেন, আলমারিতে লক করে চাবিটা আমাকে দেবেন। হারিয়ে গেলে আবার আমার উপর চুরির দায় চাপাবেন না তো? মেহের নিশ্চুপ। কি হলো, চুপ করে আছেন কেন? রাগ হচ্ছে? একটা বসে রাখুন, প্রতিশোধ নেওয়ার জন্য শক্তি লাগবে তো। আমার কোনো প্রতিশোধ নেওয়ার নেই। তাই আমার তো আছে, আমার তো এখনো অনেক কিছু বাকি আছে মিস মেহের। খেলাটা তো সবেমাত্র শুরু হয়েছে। নয়নের এই শীতল হিসাবে অত্যাচার মেহেরকে ভেতর থেকে ধীরে ধীরে ভাঙতে শুরু করেছিল। তার অহংকার, তার জেদ সবকিছুই যেন নয়নের এই মানসিক খেলার সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না সে কি এই মানুষটাকে ঘৃণা করবে, নাকি নাকি তার এই ঘৃণার আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে ভালোবাসবে। এভাবেই দিন যত এগোচ্ছে নয়নের মানসিক অত্যাচারের খেলাটা ততই এক নতুন পর্যায়ে পৌঁছাচ্ছে। মেহের এখন অনেকটাই চুপচাপ। সে আর প্রতিবাদ করে না, তর্ক করে না, শুধু রোবটের মতো নয়নের সব আদেশ পালন করে যায়। কিন্তু তার ভেতরের আগুনটা নিভে যায়নি, বরং ঘৃণার ছায়ে চাপা পড়ে আছে। সেদিন নয়ন তার অফিসের বিশাল কাঁচের দেয়ালের সামনে দাঁড়িয়ে নিউ ইয়র্কের স্কাইলাইনের দিকে তাকিয়েছিল। মেহের কফির মগ হাতে ঘরে ঢুকল। আপনার কফি স্যার। টেবিলে রেখে দিন। আজকে আমাকে আর কোনো বিশেষ কাজ করতে হবে স্যার? মানে আপনার জুতো পালিশ করা বা আলু ভর্তা বানানোর বাহিরে? না, আজ আপনার জন্য এর চেয়েও ইন্টারেস্টিং কাজ আছে। মানে? আজ সন্ধ্যায় দ্য প্লাজা হোটেলে আমাদের কোম্পানির একটা সেলিব্রেশন পার্টি আছে। আমরা সিলিকন ভ্যালির সবচেয়ে বড় এআই ফার্মটাকে অ্যাকোয়ার করেছি। সেই উপলক্ষে ডিনার। আপনি আমার সাথে যাচ্ছেন। আমি আপনার সাথে? কেন? কারণ আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আমার সহকারী তো আমার সাথেই থাকা উচিত, তাই না? নাকি আপনার যেতে আপত্তি আছে? আমার আপত্তি করার অধিকার তো আর নেই স্যার। গুড, তাহলে ঠিক সন্ধ্যা 7টায় তৈরি থাকবেন। আর হ্যাঁ, জি স্যার। এমন কিছু পড়বেন যাতে আপনাকে টেকের মার্কেটিং হেড মনে হয়, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়। আফটার অল, বাইরের লোকের কাছে তো কোম্পানির সম্মানটা রাখতেই হবে, তাই না? নয়নের এই অপ্রত্যাশিত কথায় মেহের অবাক হয়ে গেল। সন্ধ্যা 7টায় দ্য প্লাজা হোটেলের গ্র্যান্ড বলরুমটা তখন বিশ্বের তাবর তাবর বিলিয়নিয়ার, ইনভেস্টর আর টেক টাইকুনদের উপস্থিতিতে ঝলমল করছে। মেহের একটা এলিগ্যান্ট কালো গাউন পরে পার্টিতে কিছুটা অস্বস্তির সাথে দাঁড়িয়ে আছে। সে দেখছে নয়ন পার্টিতে ঢোকার সাথে সাথে যেন পুরো ঘরের মনোযোগ তার দিকে চলে গেছে। যেই মানুষটাকে আমি কিছুদিন আগেও খ্যাত বলে অপমান করেছি, আজ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোই তার সাথে কথা বলার জন্য, তার সামান্য একটা মনোযোগ পাওয়ার জন্য লাইন দিয়ে আছে। কিন্তু সব কিছু কীভাবে হলো? আর সে তো এমন ছিল না। একজন ইনভেস্টর নয়নকে বলে, মিস্টার জেড, হোয়াট আ মাস্টার স্ট্রোক! সেন্টিনেল এআই কে অ্যাকোয়ার করে আপনি তো পুরো খেলাটাই বদলে দিয়েছেন। খেলা তো এখনো শুরু হয়নি মিস্টার রথম্যান। দিস ইজ জাস্ট দ্য ওয়ার্ম আপ। মিস্টার চৌধুরী, আপনার সাথে পার্টনারশিপের জন্য আমরা একটা নতুন প্রপোজাল পাঠিয়েছি। আপনি যদি একবার... আমার টিম ওটা দেখবে মিস্টার লি। যদি ইন্টারেস্টিং কিছু থাকে তারা আমাকে জানাবেন। মেহের দূর থেকে দেখছিল আর ভাবছিল, এই কি আমার সেই নয়ন যে বাসে চড়ে অফিসে কলেজে যেত, যে 15... ঠিক তখনই পার্টির অন্য প্রান্ত থেকে এক অসম্ভব রকম সুন্দরী দীর্ঘাঙ্গী মহিলা নয়নের দিকে এগিয়ে এলেন। তার নাম ইসাবেলা রজি, ইতালিয়ান এক ফ্যাশন এম্পায়ারের মালকিন। বয়স 30-এর কোঠায়। তার ব্যক্তিত্বে আভিজাত্য আর বুদ্ধিমত্তা ঠিকরে পড়ছে। নিলয়, আই ক্যান্ট বিলিভ ইট, তুমি শেষ পর্যন্ত আমার ফোনটা ধরলে না। ইসাবেলা, তুমি? হোয়াট আ সারপ্রাইজ! আমি তো ভেবেছিলাম তুমি এখন
মিলান ফ্যাশন উইক নিয়ে ব্যস্ত। ছিলাম, কিন্তু যখন শুনলাম তুমি সেন্টিলেনকে কিনে নিয়েছো তখন আর থাকতে পারলাম না, চলে এলাম তোমাকে কংগ্রাচুলেট করতে। আর সে নয়নের খুব কাছে এসে ফিসফিস করে বলে, আর তোমাকে বকা দিতে, আমাকে কেন? কারণ তুমি আমাকে না জানিয়ে এত বড় একটা কাজ করে নিয়ে ফেলেছ। আমি তো ভেবেছিলাম আমরা পার্টনার। নয়ন আর ইসাবেলা হাসতে হাসতে কথা বলছিল। তাদের দুজনের মধ্যকার রসায়ন এতটাই সহজ এবং অন্তরঙ্গ ছিল যে যে কেউই ভাববে তারা শুধু বিজনেস পার্টনার নয়, তার চেয়েও বেশি কিছু। আর এই দৃশ্যটা দূর থেকে মেহেরের বুকের ভেতরটা যেন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছিল। নিজে নিজেই দাঁতে দাঁত চেপে বলে, ছি, কি অসভ্য মেয়ে, লোকটার গায়ের উপর কেমন ঢলে পড়ছে। আর ও তো কেমন না, আমার সামনে তো এমন ভাব দেখায় যেন ও দুনিয়ার সবচেয়ে বড় সাধু। আর এখন ওই বিদেশি মেমটাকে দেখে একেবারে গায়ের উপর ঢলে পড়ছে। ইডিয়েট, প্রতারক, শয়তান। দেশে থাকতে আমার পিছে কত ঘুরতো, শেষে আমাকে পটিয়ে আমার সাথে কত কিছু করলো, আর এখন এক মেয়ের সাথে এভাবে মিশে যাচ্ছে। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। তার নিজের অজান্তেই তার চোখ দুটো জ্বলে উঠল তীব্র এক ঈর্ষায়, এক পোড় খাওয়া অধিকারে। এসব দেখে তার পুরনো দিনের কথা মনে পড়তে লাগলো। নয়ন ইচ্ছা করেই মেহেরের দিকে আর চোখে তাকিয়ে ইসাবেলার সাথে ফ্লার্ট করাটা আরো বাড়িয়ে দিল। তাহলে আমার উপর তোমার রাগটা কি এখনো আছে বেলা? আছে, তবে তুমি যদি আমাকে তোমার সাথে একটা ডান্সের জন্য অফার করো তাহলে হয়তো রাগটা কমাতে পারি। ইটস মাই প্লেজার ম্যাডাম। নয়ন ইসাবেলার হাত ধরে তাকে নিয়ে ডান্স ফ্লোরের দিকে চলে গেল। মেহের দেখলো তারা দুজন একসাথে নাচছে, খুব ঘনিষ্ঠভাবে। তারা হাসছে, কথা বলছে। মেহেরের মনে হচ্ছিল কেউ যেন তার হৃৎপিণ্ডটা একটা ধারালো ছুরি দিয়ে ছিঁড়ে ফেলছে। সে আর সহ্য করতে পারল না। হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা টেবিলের ওপর রেখে দ্রুত পার্টি থেকে বেরিয়ে হোটেলের বেলকানিতে চলে এলো। বেলকানিতে তখন ঠান্ডা বাতাস, নিউ ইয়র্কের রাতের আলোয় চারদিক ঝলমল করছে, কিন্তু মেহেরের চোখে তখন জল। কেন কেন আমার এত কষ্ট হচ্ছে? ও কার সাথে নাচছে, কার সাথে হাসছে, তাতে আমার কি? ও তো আমার কেউ নয়। ওকে তো আমি ভুলেই গিয়েছিলাম। এখন তো শুধু আমার বস, একজন সাইকো, যে শুধু আমাকে কষ্ট দিতেই ভালোবাসে। তাহলে কেন আমি? কারণ আপনি ওকে এখনো ভালোবাসেন মিস মির্জা। পেছন থেকে ভেসে আসা শান্ত গভীর কণ্ঠস্বরটা শুনে মেহের চমকে উঠল। নয়নকে দেখে তাড়াতাড়ি চোখ মুছে রেগে গিয়ে বলল, তুমি তুমি এখানে কি করছো? যাও, তোমার ওই নতুন সঙ্গিনীর সাথে যাও, আমাকে একা থাকতে দাও। কেন, আপনার কি হিংসা হচ্ছে? হিংসে? আমি? আর তোমার জন্য? হা, অসম্ভব। আমি শুধু ভাবছিলাম তোমার ড্রেসটা কত খারাপ। ওই মেয়ের তো ড্রেস সেন্সও নেই। এত ছোট ছোট ড্রেস পরে কেউ পার্টিতে আসে? তাই ইসাবেলা রসি, যার ডিজাইন করার পোশাক পরার জন্য হলিউডের নায়িকারা পর্যন্ত লাইন দিয়ে থাকে, তার ড্রেস সেন্স খারাপ? আপনার অবজারভেশন তো বেশ ইন্টারেস্টিং মিস মির্জা। আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। যাই হোক, তুমি এখানে কেন এসেছো? এসেছি কারণ আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ছাড়া আমার পার্টিটা ঠিক জমছিল না। ও তাই নাকি? তোমার ভয় হচ্ছিল আমি হয়তো তোমার কোনো গোপন কথা ফাঁস করে দিব? আমার এমন কোনো গোপন কথা নেই যা ফাঁস হয়ে গেলে আমার ভয় পেতে হবে, কিন্তু আপনার আছে। আমার আবার কি গোপন কথা? এই যে আপনি এখন এই মুহূর্তে আমার জন্য ঈর্ষায় জ্বলে পড়ে যাচ্ছিলেন, এটাই তো আপনার সবচেয়ে বড় গোপন কথা, তাই না? আমি আমি আপনি জানেন মেহের, আপনার সবচেয়ে বড় সমস্যাটা কি? আপনার অহংকার। আপনি আমাকে এখনো ভালোবাসেন যতটা আগে বাসতেন, কিন্তু শুধু একটি অশুভ রাতের কারণে আপনি আগের মতোই হয়ে গেছেন, যেটা আমাদের ভালোবাসার আগে ছিল। অহংকার, কিন্তু আপনার সেই অহংকারটা ভালোবাসাকে স্বীকার করতে দেয় না। আপনি আমাকে ঘৃণা করতে চান, কিন্তু আপনার মনটা যে
আমারই রয়ে গেছে। চুপ করো, তুমি তুমি কিচ্ছু জানো না। আমি সব জানি। আমি জানি কেন তুমি রাতে ঘুমাতে পারো না। আমি জানি কেন তুমি আজকাল কথায় কথায় কেঁদে পেলো। আমি জানি কেন অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখলে তোমার কষ্ট হয়। তাহলে তাহলে তো তুমিও তো জানো, তুমি যখন আমাকে কষ্ট দাও তখন আমার কেমন লাগে। তুমি কেন আমার সাথে এমন করেছো নয়ন? কেন? শাস্তি। শাস্তি? কিসের শাস্তি? 5 বছর আগে তুমি আমাকে যে কষ্টটা দিয়েছিলে তার শাস্তি তুমি আমাকে সবার সামনে চোর বানিয়েছিলে। আমার বাবাকে অপমানে মরতে বাধ্য করেছিলে। আমি তো শুধু তোমাকে সেই কষ্টের সামান্য একটু অংশ ফিরিয়ে দিচ্ছি। সে রাতের পর নয়নের প্রতিশোধের খেলাটা আরও তীব্র, আরও নিষ্ঠুর হয়ে উঠল। সে এখন মেহেরকে শুধু পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজই করায় না, বরং মার্কেটিং হেড হিসেবেও তার উপর অসম্ভব রকম সব টার্গেট চাপিয়ে দেয়। মেহের দিন রাত এক করে কাজ করতে থাকে। একদিকে বসের দেওয়া অপমানজনক ছোটোখাটো কাজ, অন্যদিকে মার্কেটিং হেডের পাহাড় সমান দায়িত্ব। একদিন বোর্ডরুমে তখন পিনপতন নীরবতা। মেহের তার নতুন মার্কেটিং ক্যাম্পেইনের প্রেজেন্টেশন দিচ্ছে। তার চোখ দুটো ক্লান্ত। এবং আমাদের ওই ভার্চুয়াল রিয়েলিটি শপিং কমপ্লেক্সটা যদি আমরা আগামী কোয়ার্টারের মধ্যে লঞ্চ করতে পারি, আমি নিশ্চিত আমাদের সেলস গ্রোথ অন্তত পক্ষে 40% বাড়বে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। প্রেজেন্টেশন শেষ হতে বোর্ড মেম্বারদের মধ্যে প্রশংসার গুঞ্জন শুরু হলো। ব্রিলিয়েন্ট মিস মির্জা, অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। আপনার আইডিয়াটা ইটস রেভলিউশনারি, এবং আপনার বাজেট প্রপোজালটাও খুব ওয়েল থট। আই এম ইমপ্রেসড। সবাই যখন প্রশংসা করছে তখন নয়ন, যে কিনা এতক্ষণ ধরে চুপচাপ বসেছিল, সে কথা বলে উঠল। আইডিয়াটা ভালো, কিন্তু এক্সিকিউশন প্ল্যানটা খুব দুর্বল। স্যার, আপনি বলেছিলেন আপনি আগামী কোয়ার্টারের মধ্যে একটা লঞ্চ করবেন। কিভাবে? আপনার কি কোনো ধারণা আছে? এই নিউরাল ইন্টারফেস সফটওয়্যারের বিটা টেস্টিং শেষ হতে আরও অন্তত 6 মাস সময় লাগবে। আপনি কি আপনার টেক টিমের সাথে কথা না বলে এই টাইমলাইন সেট করেছেন? আমি ভেবেছিলাম এনএন টেক বা আপনার উপর চলে না মিস মির্জা, চলে ডেটার ওপর। আপনার প্রেজেন্টেশনে আবেগ আছে, কিন্তু দূরদর্শিতার অভাব আছে। যান, গিয়ে আগে আপনার হোমওয়ার্কটা ঠিক মতো করে আসুন। এই প্রজেক্ট নিয়ে আমি আগামী সপ্তাহে আবার বসবো। ডিসমিসড। নয়ন কোনো কথা না বলে বোর্ডরুম থেকে বেরিয়ে গেল। মেহের স্তব্ধ হয়ে, অপমানিত হয়ে দাঁড়িয়ে রইল। মেহের তার অফিসে এসে রাগে, ক্ষোভে, হতাশায় টেবিলে রাখা ফাইলগুলো ছুঁড়ে ফেলে দিল। অসহ্য! আমি এত কষ্ট করে দিন রাত জেগে এই প্রজেক্টটা বানালাম, আর এই এক মুহূর্তে আমার সব পরিশ্রমকে সবার সামনে ধুলে মিশিয়ে দিল। ও চাইটা কি? হ্যাঁ, ও কি চায়? আমি চাকরিটা ছেড়ে দিই? আমি আর পারছি না। অতিরিক্ত কাজের চাপ আর তীব্র মানসিক যন্ত্রণায় মেহেরের শরীরটা আর সইতে পারল না। সে হঠাৎ করে মাথা ঘুরে তার চেয়ারের উপরে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। তার এক সহকর্মী জেসিকা তাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে উঠল। ও মাই গড, মেহের, মেহের, কেউ আছো? হেল্প! মুহূর্তের মধ্যে পুরো অফিসে হইচই পড়ে গেল। সবাই ছুটে এলো। নয়নের অফিসের কাঁচের দেয়ালের ভেতর থেকে নয়ন সব কিছু দেখছিল। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু তার ফোনটা তুলে একটা নম্বরে কল করলো। ডক্টর ইভান্স, আমার অবশ্যই একটা ইমার্জেন্সি। 5 মিনিটের মধ্যে আপনার টিম নিয়ে আসুন। নয়ন ফোনটা রেখে এমনভাবে তার কাজে মন দিল যেন বাইরে কিছুই হয়নি। অফিসের সবাই যখন মেহেরকে নিয়ে কি করবে বুঝতে পারছে না, তখন লিফট থেকে স্ট্রেচার নিয়ে একজন ডাক্তার এবং 2 জন নার্সের একটা প্রাইভেট মেডিকেল টিম ছুটে এলো। এক্সকিউজ মি, প্লিজ সবাই রাস্তা ছাড়ুন, আমরা মিস্টার চৌধুরীর অফিস থেকে এসেছি। সবাই অবাক হয়ে গেল। স্বয়ং সিইওর ব্যক্তিগত ডাক্তার। ডাক্তার ইভান্স দ্রুত মেহেরকে পরীক্ষা করলেন। শি ইজ সাফারিং ফ্রম এক্সট্রিম এক্সিউশন অ্যান্ড ডিহাইড্রেশন। ব্লাড প্রেশারও খুব লো। ওকে এক্ষুনি
হসপিটালাইজড করতে হবে। মেহেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। অফিসের সবাই ফিস করছে। দেখেছিস, বস তো বাইরে থেকে খুব কঠোর, কিন্তু ভিতরে ভিতরে মেহের ম্যামের জন্য স্যারের পার্সোনাল ডাক্তার, ব্যাপারটা কি? নয়ন তখনও তার অফিস থেকে বেরোয়নি। সে শুধু কাঁচের দেয়ালের ভেতর দিয়ে মেহেরকে নিয়ে যাওয়ার দৃশ্যটা দেখছিল। তার সেই বরফ শীতল চোখ দুটোতে প্রথমবারের মতন ফুটে উঠেছে তীব্র এক উদ্বেগ আর কষ্ট। রাতে নিউ ইয়র্কের সবচেয়ে এক্সক্লুসিভ হসপিটালের প্রাইভেট স্যুটে মেহেরের জ্ঞান ফিরল। তার হাতে স্যালাইন চলছে। আমি আমি কোথায়? আপনি হসপিটালে আছেন ম্যাম। এখন কেমন লাগছে আপনার? আমার কি হয়েছিল? অতিরিক্ত কাজের চাপে আপনি জ্ঞান হারিয়েছিলেন। আপনার বস মিস্টার চৌধুরী আপনাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। নয়ন মানে মিস্টার চৌধুরী? ও কোথায়? উনি তো আপনার জন্য পুরো ফ্লোরটাই বুক করে নিয়েছেন। আর উনি তো সারাদিন এখানেই ছিলেন, একটু আগেই বেরিয়ে গেলেন। নার্স চলে যাওয়ার পর মেহের একা শুয়ে রইল। তার মাথায় তখনও ঘুরছে নয়নের কথা। যে মানুষটা সবার সামনে আমাকে প্রতিনিয়ত অপমান করে, সেই মানুষটাই আমার জন্য এত কিছু করেছে, ঠিক যেমনটা আগে করত। আমিও তাকে কতটা কষ্ট দিলাম, তারপরে এত কিছু। গভীর রাতে মেহেরের যখন ঘুম ভেঙে গেল, তখন সে দেখল তার ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। আর দরজার বাইরে করিডোরের আবছা আলোয় দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একজন, নয়ন। তার পরনে সেই দামি স্যুট নেই, আছে শুধু একটা সাধারণ শার্ট আর জিন্স। তার মুখে সেই কঠোর বসের মুখোশটাও নেই, আছে শুধু একরাশ ক্লান্তি, উদ্বেগ আর মায়া। সে চুপচাপ পাহারাদারের মতন তার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল। মেহের নিঃশব্দে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল নয়ন চায় না সে জানুক যে নয়ন এখানে আছে। এই নীরব যত্নটা, এই না দেখানো ভালোবাসাটা মেহেরের বুকের ভেতরের সব ঘৃণা, সব অভিমান, সব রাগকে যেন এক মুহূর্তে গলিয়ে দিল। কেন কেন তুমি এমন নয়ন? কেন তুমি আমাকে এত কষ্ট দাও? আবার আবার কেন তুমি নিজেই আমার সবচেয়ে বড় আশ্রয় হয়ে ওঠো? আমি যে তোমাকে আর ঘৃণা করতে পারছি না। হসপিটাল থেকে ফেরার পর মেহেরের পৃথিবীটা বদলে গেছে। সে এখন আর নয়নের দেওয়া কাজে বিরক্ত হয় না, বরং সে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করে। সে জানে নয়নও এখনও তাকে ভালোবাসে, কিন্তু তার প্রতিশোধের খেলাটা শেষ না হওয়া পর্যন্ত সে হয়তো তার ভালোবাসাটা স্বীকার করবে না। মেহের এখন অপেক্ষা করছে কবে নয়নের এই খেলা শেষ হবে। কয়েক সপ্তাহ পর এনএনটেকের হেড অফিসে সাজ রব। বাংলাদেশের অন্যতম বড় কনস্ট্রাকশনস কোম্পানি চৌধুরী গ্রুপের সাথে তাদের একটা মিটিং, বড় পার্টনারশিপের মিটিং। আর সেই মিটিংয়ের জন্য নিউ ইয়র্কে এসেছে চৌধুরী গ্রুপের নতুন সিইও শুভ। স্যার, চৌধুরী গ্রুপ বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটে খুব বড় একটা নাম। তাদের সাথে পার্টনারশিপ হলে আমাদের এশিয়ান মার্কেটে ঢুকতে খুব সুবিধা হবে। আমি জানি মিস্টার খান, কিন্তু আমি এটাও জানি চৌধুরী গ্রুপের ফাউন্ডেশনটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপর। যাই হোক, লেটস সি হোয়াট দে হ্যাভ টু অফার। দরজা খুলে স্যুট টাই পরে খুব ভাব নিয়ে বোর্ডরুমে প্রবেশ করলো শুভ, তার পেছনে তার অ্যাসিস্ট্যান্ট। Good morning, gentlemen. I am Shubho Chaudhary, the CEO of Chaudhary Group, Bangladesh. শুভ কথাগুলো বলার সময় তার চোখ পড়ল টেবিলের অন্য প্রান্তে, বসের চেয়ারে বসে থাকা লোকটার উপরে। আর তাকে দেখার সাথে সাথে শুভর মুখের হাসিটা, তার আত্মবিশ্বাসটা সব যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। তুই এখানে কি করছিস? হোয়াট? ওয়েলকাম মিস্টার শুভ চৌধুরী। আই বিলিভ আপনি আমাকে চেনেন। চিনি, হ্যাঁ চিনি তো। তুই তো সে গ্রামের ক্ষেত নয়ন। তুই মেরে কি করছিস? তুই কি এখানকার ক্লিনার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার চৌধুরী। আপনি যার সাথে কথা বলছেন তিনি। ইটস ওকে হেলেনা। আর আপনার ধারণাটা খুব একটা ভুল নয় মিস্টার চৌধুরী। আমি সত্যি এই কোম্পানির একজন ক্লিনার। আমি শুধু কোম্পানির নয়, পুরো সিস্টেমের আবর্জনা পরিষ্কার করি। মানে
আমি 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 কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। প্লিজ আগে বসুন। শুভ রোবটের মতো চেয়ারে বসলো, তার মাথা তখনও ঘুরছে। মিটিং শুরু হলো। শুভ তার প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার গলা বারবার শুকিয়ে যাচ্ছিল। সার চোখে শুধু নয়নকেই দেখছিল। মিটিং শেষে থ্যাংক ইউ মিস্টার চৌধুরী ফর ইয়োর প্রেজেন্টেশন, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আমার টিম আপনার প্রপোজালটা রিভিউ করে দেখবে, আমরা আপনাকে পরে জানাবো। ওকে। শুভ যখন বোর্ডরুম থেকে বেরিয়ে যাচ্ছে তখন নয়ন তাকে ডাকলো। মিস্টার চৌধুরী, 1 মিনিট, আপনার সাথে আমার আলাদাভাবে কিছু কথা ছিল। শুভর বুকের ভেতরটা ধক করে উঠল। তাকে নিয়ে নয়নের বিশাল অফিসে আসে। তো কেমন লাগছে নিউ ইয়র্ক? ভালো। আর মেহেরের বাবা কেমন আছে? তুই তুই ওনার খবর? আমি সব খবরে রাখি শুভ। আমি এটাও জানি তুই মেহেরকে এখনো ভালোবাসিস, আর ওকে পাওয়ার জন্য তুই অনেক কিছু করতে পারিস। দেখ নয়ন, তুই তুই আসলে কে আমি জানি না, আর জানতেও চাই না। তুই যদি ভাবিস তুই আমাকে ভয় দেখাবি। ভয়? আমি তোকে ভয় দেখাবো? না শুভ, আমি তোকে ভয় দেখাবো না, আমি তোকে তোর অতীতটা দেখাবো। নয়ন তার ডেস্কের বিশাল হলোগ্রাফিক স্ক্রিনটা অন করলো। স্ক্রিনে ভেসে উঠল কিছু পুরনো ছবি, একটা পুরনো ডায়েরির পাতা, আর কিছু অডিও রেকর্ডিংয়ের ওয়েভ ফর্ম। এই ছবিগুলো কি তোর চেনা চেনা লাগছে শুভ? আজ থেকে 5 বছর আগে গ্রামের সেই অনুষ্ঠানের রাতের ছবি, যেদিন মেহেরের মায়ের নেকলেসটা চুরি হয়েছিল। এসব এসব তুই কোথায় পেলি? এসব তো আমি আরো অনেক কিছু পেয়েছি শুভ। আর এই লেখাটা চিনিস? এটা তোর পুরনো ডায়েরি, যেখানে তুই লিখেছিলি তুই মেহেরকে কতটা ভালোবাসিস, আর এটাও লিখেছিলি মেহেরের সাথে আমার মেলামেশাটা তুই একটু সহ্য করতে পারছিস না। তুই লিখেছিলি নয়নকে যদি আমি মেহেরের জীবন থেকে সরাতে না পারি তাহলে আমি কোনোদিনও মেহেরকে পাবো না, আমাকে কিছু একটা করতেই হবে। না না, এটা মিথ্যা। আমি আমি এমন কিছুই লিখিনি। তুই লিখেছিলি? ঠিক আছে। নয়ন একটা অডিও ফাইল প্লে করলো। অডিওতে 5 বছর আগের কিশোর শুভর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সে তার কোনো এক বন্ধুর সাথে কথা বলছে। আরে দূর, আমি কি সত্যি সত্যি নেকলেসটা চুরি করেছি নাকি? আমি তো শুধু সুযোগ বুঝিয়ে নেকলেসটা লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর দোষটা ওই ক্ষেত নয়নটার উপর চাপিয়ে দিয়েছি। চেয়ারম্যান চাচা তো ওকে 2 চোখে দেখতে পারে না। দেখবি এবার ওকে এমন শিক্ষা দিবে যে ও গ্রাম ছেড়েই পালিয়ে যাবে। আর তারপর মেহের হবে শুধুই আমার। রেকর্ডিং শেষ হতেই ঘরে পিনপতন নীরবতা। শুভর মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। এখন কি বলবি? তুই কিছু করিসনি? তুই এসব কিভাবে? কিভাবে সেটা জানে তোর কাজ নেই। তুই শুধু এটা জান, তোর ওই একটা মিথ্যা অপবাদের জন্য আমার কি 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 হারাতে হয়েছে। ওই অপমানের পর গ্রামে কেউ আর আমার সাথে কথা বলতো না, সবাই আমাকে চোর বলে ডাকতো। আমার মা, উনি তো লজ্জায় ঘর থেকে বেরিয়ে হতে পারতেন না। আর আমার বাবা যিনি সারা জীবন সততার সাথে বেঁচেছেন, তিনি তার ছেলের নামে এই চোর অপবাদটা সহ্য করতে পারেননি। অপমানের কষ্টে বিনা চিকিৎসা উনি ওনার চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে গেছেন। না না, আমি তোকে শুধু গ্রাম ছাড়া করতে চেয়েছিলাম। আমি ভাবতেও পারিনি এমন কিছু হয়ে যাবে। প্লিজ নয়ন, আমাকে মাফ করে দে। মা, তোকে আমি মাফ করব? আমি তোকে মাফ করব না শুভ। আমি তোকে একটা সুযোগ দিব, প্রায়শ্চিত্ত করার সুযোগ। মানে? তুই কালে বাংলাদেশে ফিরে যাবি। তুই মেহেরের বাবা মায়ের সামনে গিয়ে, পুরো গ্রামের সামনে গিয়ে আমার বিরুদ্ধে করা সব ষড়যন্ত্রের কথা স্বীকার করবি। তুই সবার সামনে বলবি আমি নির্দোষ ছিলাম। তুই আমার মৃত বাবার ছবির সামনে দাঁড়িয়ে তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবি। কি? অসম্ভব। এটা আমি কিছুতেই পারবো না। এতে তো আমার সম্মান, আমার বাবার কোম্পানির সম্মান। যে সম্মানটা একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, সেটাকে তুই সম্মান বলিস? ঠিক আছে, যদি এটা না করিস তাহলে আমার কাছে দ্বিতীয় অপশন আছে। কি? তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে এই অডিও রেকর্ডটা, তোর ডায়েরির পাতা আর তোর বাবার কোম্পানির সমস্ত ট্যাক্স ফাঁকের প্রমাণ চলে যাবে ইন্টারপোলের কাছে। তোকে আর তোর বাবাকে আমি আন্তর্জাতিক ক্রিমিনাল হিসেবে ঘোষণা করব। তোরা কোনোদিনও আর
দিনের আলো দেখতে পারবি না। না না প্লিজ এমনটা করিস না। তাহলে আমি যা বলছি তাই কর। তোর হাতে 24 ঘন্টা সময়। হয় তুই নিজে গিয়ে আমার সম্মান ফিরিয়ে দিবি, নয়তো আমি তোকে আর তোর পুরো বংশকে এমনভাবে বরবাদ করে দেব যা তুই কোনোদিনও কল্পনা করতে পারবিস না। সিদ্ধান্ত তোর। নয়ন তার চেয়ারে গিয়ে বসল। তার মুখে কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, আছে শুধু 5 বছরের জমানো কষ্টের এক শীতল প্রতিশোধের তৃপ্তি। শুভ বুঝতে পারল সে কোনো সাধারণ মানুষের সাথে লাগতে আসেনি, সে লাগতে এসেছে এমন এক শক্তির সাথে যার কাছে সে একটা পুতির সমানও নয়। এরপর আরও কিছুদিন কেটে গেল। নয়ন যেন আরও বেশি নীরব, আরও বেশি দুর্ভেদ্য হয়ে উঠেছে। সে মেহেরকে আগের মতোই ছোটখাটো কাজে ব্যস্ত রাখে, কিন্তু তার চোখে এখন আর সে ব্যঙ্গের হাসিটা নেই, আছে শুধু এক গভীর শীতল দূরত্ব। আর মেহের সে প্রতিদিন এই দূরত্বের দেয়ালে মাথা খুঁটিয়ে মরে। এক সন্ধ্যায় নিউ ইয়র্কের আকাশে হঠাৎ করেই মেঘ জমে আসে। শুরু হয় মুষলধারে বৃষ্টি। মেহেরের অফিসের বিশাল কাঁচের জানলার সামনে দাঁড়িয়ে শহরের ভেজা রাস্তার দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো ছলছল করছে। নয়ন তার অফিস থেকে বেরিয়ে আসে। সে দেখে অফিসের প্রায় সবাই চলে গেছে, শুধু মেহের একা দাঁড়িয়ে আছে। আপনি এখনো জাননি মিস মির্জা, বাইরে কিন্তু ঝড় উঠেছে। আমার জন্য তো ঝড় নতুন কিছু নয় স্যার, আমার জীবনটাই তো একটা ঝড়। ফিলোসফিটা ভালো ছিল, কিন্তু এখন আপনার রুমে ফেরা উচিত। কোথায় ফিরবো? ম্যানহাটনের এই বিশাল অ্যাপার্টমেন্টটাও তো আমার কাছে একটা জেলখানার মতোই মনে হয়। গোল্ডেন কেসের কথা বলছেন? আপনি তো জেনে শুনেই এই খাঁচায় পা দিয়েছেন, তাই না? হ্যাঁ, দিয়েছিলাম। ভেবেছিলাম উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছি, হয়তো খাঁচাটে আমার জন্য ভালো হবে। কিন্তু আমি জানতাম না এই খাঁচার মালিকই এতটা নিষ্ঠুর হবে। মালিক নিশ্চয় নয় মিস মির্জা, মালিক শুধু তার পুরনো হিসেব মেলাচ্ছে। আমার এখনও কাজ বাকি আছে স্যার, আপনি এখন আসতে পারেন। আর তাছাড়া এই ঝড়ের মধ্যে ট্যাক্সি পাওয়া মুশকিল। কাজটা কাল সকালে করলেই চলবে। আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আপনি আপনি আমাকে ড্রপ করে দিবেন? কেন, খুব কি অবিশ্বাস কিছু? একজন বস তার কর্মচারীর বিপদে একটু সাহায্য করতে পারে, তাই না? নাকি আপনি আমার সাথে যেতে ভয় পাচ্ছেন? আমি ভয় পাবো কেন? তাহলে চলুন। নয়ন আর মেহের যখন বিল্ডিংয়ের বেসমেন্ট পার্কিংয়ে আসে, তখন মেহের আশা করেছিল সে হয়তো নয়নের কোনো সাধারণ গাড়িতে উঠবে, কিন্তু নয়ন তাকে নিয়ে গিয়ে দাঁড় করায় একটা ম্যাট ব্ল্যাক কালারের ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর সামনে। গাড়িতে পিনপতন নীরবতা, শুধু বাইরের বৃষ্টির শব্দ আর গাড়ির ইঞ্জিনের গর্জন। কিন্তু নয়ন গাড়িটা মেহেরের অ্যাপার্টমেন্টের দিকে না নিয়ে আসে তার নিজের পেন্ট হাউসের সামনে, শহরের সবচেয়ে উঁচু এবং এক্সক্লুসিভ বিল্ডিংগুলোর একটা। এটা তো আমার অ্যাপার্টমেন্টের রাস্তা নয়। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমার বাসায়। আপনার বাসায় কেন? কারণ আজ আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই মেহের। বস বা স্যার হিসেবে নয়, সেই পুরনো গ্রামের ক্ষেত নয়ন হিসাবে। নয়ন মেহেরকে নিয়ে তার পেন্ট হাউসে প্রবেশ করে। পেন্ট হাউসের বিশাল বেলকনিতে দাঁড়িয়ে আছে দুজন। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। নিচে নিউ ইয়র্ক শহরের আলো নিভিয়ে চলে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। এখানে কেন নিয়ে এলাম জানতে চাইলেন না? কারণ আমি জানি তুমি তোমার সব প্রশ্নের উত্তর না নিয়ে আমাকে এখান থেকে যেতে দেবে না। আপনি চালাক হয়ে গেছেন মিস মির্জা। তোমার সাথে থাকতে থাকতে চালাক না হয়ে উপায় আছে? আমি আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি নয়ন। আমি তোমাকে বিশ্বাস করিনি। এসব কথা তো আগেও একবার বলেছেন। নতুন কিছু থাকলে বলুন, আমার সময় খুব মূল্যবান। আছে, নতুন কথাই আছে। তুমি কি জানতে চাও? আমি কেন সেই দিন তোমাকে বিশ্বাস করিনি? কেন আমি সবার সাথে মিলে তোমাকে চোর বলেছিলাম? কারণ আপনি আমাকে ঘৃণা করতেন। না, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। এই অপ্রত্যাশিত কথায় নয়নের বরফ শীতল মুখটা মুহূর্তের জন্য কেঁপে উঠল। কি বললে? হ্যাঁ নয়ন, আমি তোমাকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে। মনে আছে তোমার? আমরা একসাথে নদীর ধারে শাপলা তুলতে যেতাম,
আর তুমি আমাকে নদীর রানী বলে ডাকতে, আর আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে আমার রাজকুমার বলে ডাকতাম। নয়ন নিশ্চুপ। আমার সব মনে আছে নয়ন, সব। তোমার বাবা যখন মারা গেলেন আমি দেখেছিলাম তুমি কিভাবে একা হয়ে গিয়েছিলে। আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি তুমি তো কথাই বলতে না, সারাক্ষণ একা একা থাকতে। আমার তখন কথা বলার মতো অবস্থা ছিল না মেহের। আমি জানি, আমি ভাবতাম তুমি হয়তো আমাকে আর পছন্দ করো না, তুমি হয়তো আমাকে এড়িয়ে চলছো। আর ঠিক তখনই আমার জীবনে এলো শুভ। শুভ? হ্যাঁ, ও শহরের ছেলে, স্মার্ট, দেখতে সুন্দর। ও আমাকে এমন একটা রঙিন পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিল যা আমি কোনোদিনও দেখিনি। আর আমি বোকার মতো সেই স্বপ্নে ভেসে গিয়েছিলাম। আমি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম নয়ন, ভুলে যেতে চেয়েছিলাম। নয়ন নিশ্চুপ। আর তারপর যেই দিন নেকলেসটা চুরি হলো, আমি জানি না আমার সেই দিন কি হয়েছিল। যখন সবাই তোমাকে দোষ দিচ্ছিল, আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল। একদিকে ছিল তোমার জন্য আমার সেই পুরনো ভালোবাসা, অন্যদিকে ছিল শুভর প্রতি আমার নতুন মোহ আর বাবার সম্মান। আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। শুভ আর বাবা ওরা আমাকে বুঝিয়েছিল তুমি আসলেই দোষী। তুমি নাকি আমার ভালোবাসা না পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছ। আমি ওদের কথা বিশ্বাস করেছিলাম নয়ন। আমি আমার নিজের ভালোবাসাকে অবিশ্বাস করেছিলাম। মেহের কান্নায় ভেঙে পড়ল। সে নয়নের পায়ের কাছে মেঝের উপর বসে পড়ল। আমি খুব পাপ করেছি নয়ন। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। আমাকে তুমি মাফ করে দাও না। আমাকে তুমি আরো শাস্তি দাও, আরো কষ্ট দাও, কিন্তু প্লিজ আমার সাথে এভাবে আর কথা না বলে থেকো না। আমি মরে যাব। নয়নের সে বরফ শীতল দেয়ালটা আজ সত্যি ভেঙে চুরমার হয়ে গেল। যে মেয়েটার চোখের জল দেখার বয়স এতদিন ধরে তাকে কষ্ট দিচ্ছিল, আজ সেই মেয়েটাই তার পায়ের কাছে বসে তার ভুলের জন্য, তার ভালোবাসার জন্য হাহাকার করছে। নয়ন নিচে বসে মেহেরকে আলতো করে তুলে ধরল। সে তার চোখের জল মুছে দিল। আমি জানতাম না মেহের। আমি তো ভেবেছিলাম তুমি ভেবেছিলে আমি তোমাকে ঘৃণা করি। হ্যাঁ, আমি করতাম। আমি নিজেকে ঘৃণা করতাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আমি শুভর সাথে প্রেম করেছি নয়ন, সত্যি। কিন্তু ওর থেকেও আমি সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। ও যখন আমাকে দামি উপহার দিত, আমার মনে হতো তুমি শুধু আমাকে একটা ঘাস ফুলও দিতে। ও যখন আমাকে বড় বড় রেস্তোরাঁয় নিয়ে যেত, আমার মনে হতো তোমার সাথে যদি রাস্তার পাশে বসে ফুচকা খেতাম, আমি ওর মধ্যে শুধু তোমাকে খুঁজে বেড়াতাম নয়ন। তাহলে তুমি ওকে ছেড়ে দিলে কেন? কারণ ও শয়তান। ও আমাকে বিয়ের আগে আমার উপর জোর করতে চেয়েছিল। ও বলেছিল ভালোবাসা নাকি ওসব ছোটখাটো ব্যাপার কোনো বিষয় ছিল না। সেই দিন আমি বুঝতে পেরেছিলাম আমি কত বড় একটা ভুল মানুষের কাছে ছিলাম। সেই দিন তোমার কথা খুব মনে পড়েছিল নয়ন। আমার মনে হচ্ছিল আমার খ্যাত সাধারণ নয়নটাই। ও হয়তো আমাকে কোনোদিনও দামি উপহার দিতে পারেনি, কিন্তু ও আমাকে সম্মান দেবে। ও আমার ভালোবাসার মর্যাদা রাখবে। মেহেরের এমন সরল হার্টফেল্ট স্বীকারোক্তি শুনে নয়নের 5 বছরের জমানো সব কষ্ট, সব প্রতিশোধের আগুন যেন এক মুহূর্তে নিভে গেল। সে আর নিজেকে আটকাতে পারল না। মেহেরকে তার বুকের গভীরে টেনে নিয়ে বলে, আমি দুঃখিত মেহের, আমি খুবই দুঃখিত। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তো শুধু। চুপ, আর কিচ্ছু বলতে হবে না। আমি সব বুঝতে পেরেছি। তুমি শুধু আমাকে আর কোনোদিন ছেড়ে যাবে না, বলো। যাব না, আর কোনোদিনও না। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। পেন্ট হাউসের ভেতরে কাঁচের দেয়ালের এপাশে দুটি মন, যারা এতদিন ধরে ঘৃণা, অভিমান আর প্রতিশোধের খেলায় মেতেছিল,
তারা আজ একে অপরের ভালোবাসার বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল। নয়ন মেহেরের মুখটা আলতো করে তুলে ধরল। তোমার ঠোঁটের কোণের ওই থিলটা, জানো ছোটবেলায় আমার ওটাকে কামড়ে দিতে খুব ইচ্ছা করতো। অসভ্য। এখনো করে। নয়ন আর কোনো কথা না বলে মেহেরের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। তাদের চুমুটা ছিল দীর্ঘ, আবেগঘন এবং তীব্র। এটা ছিল তাদের 5 বছরের জমানো কষ্ট, অভিমান আর না বলা ভালোবাসার বহিঃপ্রকাশ। নয়ন মেহেরকে আলতো করে কোলে তুলে নিল, বেডরুমের দিকে তারপর এগিয়ে গেল। আজ রাতে আমি আর কোনো মিস মির্জা নই, আর তুমিও কোনো মিস্টার জেড নও। তাহলে আমরা কে? আজ আমরা শুধু নয়ন আর মেহের, গ্রামের সেই পুরনো নয়ন আর মেহের। সবই ঠিক আছে, তবে শুভর মতো নোংরা কাজ আমার দ্বারা হবে না। অপেক্ষায় থাকবো। আর এই সব কিছুর ঠিকের মাধ্যমে আসল ঘটনার সূচনা হতে চলেছে। সেই বৃষ্টি ভেজা রাতের পর নয়ন আর মেহেরের পৃথিবীটা এক হয়ে গেছে। নয়নের পেন্ট হাউসে এখন তাদের ভালোবাসার আশ্রয়, কিন্তু নয়ন জানে তার প্রতিশোধের খেলা এখনও শেষ হয়নি। সে এখন অপেক্ষা করছে তার চূড়ান্ত চালটি চালার জন্য। নিউ ইয়র্কে এনএনটেকের হেড অফিসের বোর্ডরুমে এক জরুরি ভিডিও কনফারেন্স চলছে। স্ক্রিনের একপাশে নয়ন এবং তার লিগ্যাল টিম, অন্য পাশে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন শুভ এবং তার বাবা চৌধুরী সাহেব। তাদের মুখে তীব্র উদ্বেগের ছাপ। জেন্টলম্যান, আশা করি আপনারা সবাই মিটিংয়ের এজেন্ডাটা পেয়েছেন। ফিনিক্স গ্রুপ এবং চৌধুরী গ্রুপের মধ্যকার সমস্ত পার্টনারশিপ এবং ভবিষ্যৎ প্রজেক্ট নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। মিস্টার জেড, আমরা ঠিক বুঝতে পারছি না, সব কিছুই তো ঠিক চলছিল, হঠাৎ করে পার্টনারশিপ রিভিউ করার। চলছিল মিস্টার চৌধুরী, কিন্তু আর চলছে না, কারণ আমি জানতে পেরেছি আপনাদের কোম্পানির ভিত্তি একটা চুরির উপর দাঁড়িয়ে আছে। চুরি? কি বলতে চেয়েছেন আপনি? নয়ন স্ক্রিনের দিকে ঝুঁকে আসে, তার চোখ দুটো জ্বলছে। আমি বলতে চাইছি, আজ থেকে ঠিক 5 বছর আগে বাংলাদেশের এক ছোট গ্রামে এক চেয়ারম্যানের বাড়িতে একটা নেকলেস চুরি হয়েছিল। আপনাদের কি কিছু মনে পড়ছে মিস্টার চৌধুরী, শুভ চৌধুরী? এই কথায় শুভর মুখটা ভয় ফাঁকাশু হয়ে গেল। আমি ওসব পুরনো কথা। পুরনো? আমার কাছে তো মনে হচ্ছে ঘটনাটা যেন কালকের। আপনাকে আমি সময় দিচ্ছিলাম বাংলাদেশে গিয়ে মেয়েরের বাড়িতে একা সত্য উন্মোচন করতেন, কিন্তু আপনি করেননি। সে রাতে একটা 20 বছরের ছেলেকে কোনো প্রমাণ ছাড়াই সবার সামনে চোর বলে অপমান করা হয়েছিল। তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল শুধু একজনের ছেলে মানুষই হিংসার কারণে। নয়ন তো হলিগ্রাফিক স্ক্রিনে সেই পুরনো অডিও ফাইল প্লে করলো। অডিওতে 5 বছর আগের কিশোর শুভর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সে তার কোনো এক বন্ধুর সাথে কথা বলছে। আরে ধুর, আমি কি সত্যি সত্যি নেকলেসটা চুরি করেছি নাকি? আমি তো শুধু সুযোগ বুঝে নেকলেসটা লুকিয়ে ফেলেছিলাম, আর তারপর দোষটা ওই ক্ষেত নয়নটার উপর চাপিয়ে দিয়েছি। চেয়ারম্যান চাচা তো ওকে 2 চোখে দেখতে পারে না। দেখবি এবার ওকে এমন শিক্ষা দিবে যে ও গ্রাম ছেড়েই পালিয়ে যাবে। আর তারপর মেহের হবে শুধুই আমার। রেকর্ডিংটা শেষ হতে কনফারেন্স রুমে পিন পতন নীরবতা। শুভর বাবা হতভম্ব হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছেন। এখন কি বলবেন এসব পুরনো কথা মিস্টার চৌধুরী? আপনার এই ছোট্ট খেলার জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে গিয়েছিল। স্ক্রিনে এবার ভেসে উঠল নয়নের বাবা, একজন সহজ সরল অসুস্থ মানুষের ছবি। ইনি আমার বাবা, একজন সৎ স্কুল মাস্টার ছিলেন, যার জীবনে একমাত্র স্বপ্ন ছিল তার ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে দেখা। কিন্তু যখন তার একমাত্র ছেলের নামে চোর অপবাদ লাগলো, তখন তিনি সে অপমানটা সহ্য করতে পারেননি। গ্রামের মানুষের চিৎকারী, সমাজের অবহেলা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। তিনি বিনা চিকিৎসায় অপমানে আর কষ্টে আমার চোখের সামনে তিলে তিলে মরে গেছেন। আমি সেদিনই শপথ করেছিলাম, আমি একদিন ফিরবো আমার নামের সাথে লেগে থাকা চোর অপবাদ মোচার জন্য। নয়ন এবার ভিডিও কনফারেন্সে মিউট থাকা আরেকজন পার্টিসিপ্যান্টকে আনমিউট করল। স্ক্রিনে ভেসে উঠল মেহেরের বাবা, চেয়ারম্যান সাহেবের মুখ। এবং আমি ফিরবো সেই ষড়যন্ত্রের পেছনে থাকা মানুষগুলোর মুখোশ খোলার জন্য, তাই না চেয়ারম্যান সাহেব? আপনি হয়তো নেকলেসটা লুকাননি, কিন্তু আপনি তো শুভকে সাহসটা দিয়েছিলেন, তাই না? কারণ আপনি নিজেই তো চাইতেন না
আপনার মেয়ের সাথে আমার মতো এক খ্যাত ছেলের মেলামেশা হোক। আপনিও তো সেদিন কোনো প্রমাণ ছেড়ে আমাকে দোষী সাব্যস্ত করেছিলেন, কারণ আমি গরিব ছিলাম, কারণ আমি চোরের ছেলে চুর হওয়ার যোগ্য ছিলাম। নয়ন আরেকটা অডিও ফাইল প্লে করল, যেখানে চেয়ারম্যান সাহেব এবং শুভর বাবার কথোপকথন শোনা যাচ্ছে। তারা নয়নকে গ্রাম থেকে সরানোর ব্যাপারে একমত হচ্ছে। মেহের যে কিনা পাশেই ছিল, পুরো কনফারেন্সটা দেখছিল, সে কান্নায় ভেঙে পড়ল। বোর্ডরুমে নয়ন আবার কথা শুরু করলো। আমার গল্প শেষ, এখন হিসেবের সময়। চৌধুরী সাহেব, হয় আপনারা স্বেচ্ছায় আপনাদের কোম্পানির 50% শেয়ার আমার বাবার নামে অর্থাৎ আমার নামে ফিরিয়ে দেবেন এবং জনসম্মুখে সুবর করা ষড়যন্ত্রের জন্য ক্ষমা চাইবেন। অসম্ভব, এটা 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 ব্ল্যাকমেল। অথবা আগামী 1 ঘন্টার মধ্যে এই সমস্ত প্রমাণ চলে যাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এবং ইন্টারপোলের কাছে। সিদ্ধান্ত আপনার, হয় সম্মানজনক পতন অথবা চূড়ান্ত ধ্বংস। নয়ন ভিডিও কনফারেন্সটা কেটে দিল। নয়ন তার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তার প্রতিশোধ প্রায় শেষ, কিন্তু তার মনটা শান্ত হতে পারছে না, কারণ এ খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা এখনো বাকি। সে ধীর সোজা তার পেন্ট হাউসের দিকে চলে গেল। লিভিং রুমে এসে দেখল মেহের সোফায় বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদছে। মেহের কোনো কথা না বলে ছুটে এসে নয়নের পায়ের কাছে মেঝের উপর বসে পড়ল। আমি 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 সব শুনেছি নয়ন। আমি আমি তোমার আমাকে আমাকে তুমি ক্ষমা করো না, আমাকে তুমি ঘৃণা করো। আমার বাবা। উঠো মেহের, উঠো। না, আমার আমার তোমার চোখের দিকে তাকানোর যোগ্যতা নেই। আমার বাবা আর আমিও তো তোমাকে। তোমার বাবা যা করেছেন তার শাস্তি তিনিই পাবেন, কিন্তু তার ভুলের জন্য আমি তোমাকে হারাতে পারবো না মেহের। কিন্তু কিন্তু আমিও তো তোমাকে বিশ্বাস করিনি। তুমি না জেনে ভুল করেছিলে, কিন্তু আমি তো সব জেনে শুনে তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে আমার প্রতিশোধের খেলার গুড়িয়ে বানিয়েছি। যদি ক্ষমা চাইতে হয় তাহলে সেই ক্ষমাটা তো আমার চাওয়া উচিত। না। রাত যখন গভীর, তখন নয়ন তার ল্যাপটপে কাজ করছে। নয়ন মেহেরকে আর রাতে যেতে দেয়নি। মেহের কফির 2টো মগ নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তোমার কফি। থ্যাঙ্কস। এখনো কাজ করছো? চৌধুরী গ্রুপের অ্যাসেট ট্রান্সফারের কিছু লিগ্যাল ডকুমেন্ট ফাইনাল করতে হচ্ছে। ও। মেহের কোনো কথা না বলে সোফার অন্য প্রান্তে গিয়ে বসলো। তার হাতে একটা ফ্যাশন ম্যাগাজিন, কিন্তু তার দৃষ্টি ম্যাগাজিনের পাতায় নয়, নয়নের মুখের উপর। কিছুক্ষণ চুপ থাকার পর, নয়ন বলো। তুমি কি আমার উপর এখনো রেগে আছো? রাগ? না, আমি রেগে নেই মেহের। তাহলে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এমন ভাবে যেন আমরা দুজন অপরিচিত মানুষ। তুমি তো আমাকে স্পর্শও করো না। আমি শুধু তোমাকে একটু সময় দিচ্ছি মেহের, আর নিজেকেও। সময়? কিসের জন্য সময়? সবকিছু হজম করার জন্য, যা যা হয়েছে তোমার বাবার, শুভর আর আমার বাবার। আমি খুব লজ্জিত নয়ন। প্লিজ প্লিজ মেহের, আর লজ্জিত হয় না। তুমি তো কিছুই জানতে না, তুমি কেন শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছ? কারণ আমি তো পারতাম তোমাকে বিশ্বাস করতে। আমি তো পারতাম সব বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়াতে, কিন্তু আমি পারিনি। আমি আমার অহংকার, আমার জেদের কাছে হেরে গিয়েছিলাম। আমি তোমার ভালোবাসার যোগ্য নই নয়ন। চুপ, একদম চুপ। এই কথাটা আর কোনোদিনও বলবে না। নয়ন উঠে এসে মেহেরের পাশে বসলো, শান্ত করে মেহেরের হাতটা ধরলো। তুমি আমার যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার, আর কারো নয়। আর আমি আমার সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছি। তাহলে কেন এই দূরত্ব নয়ন? কেন এই যন্ত্রণা? কারণ আমি ভয় পাই মেহের। ভয়? তুমি তো কোনো কিছুকে ভয় পাও না। পাই, আমি তোমাকে হারানোর ভয় পাই। আমি ভয় পাই একদিন হয়তো তোমার মনে হবে তুমি এমন একজনকে ভালোবেসেছো যার জীবনে শুরুটাই হয়েছে একটা মিথ্যা অপবাদ দিয়ে, যার বাবার মৃত্যুর জন্য তোমার নিজের বাবা দায়ী। আমি ভয় পাই এই সত্যিটা হয়তো কোনো একদিন
আমাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে। না, কোনোদিনও না। আমি আমি তোমাকে ভালোবাসি নয়ন। তোমার অতীত, তোমার কষ্ট, তোমার প্রতিশোধ, সব কিছু নিয়ে আমি তোমাকে ভালোবাসি। মেহের কাঁদতে কাঁদতে নয়নের বুকে মাথা রাখল। নয়ন তাকে শক্ত করে ঝুড়িয়ে ধরল, কিন্তু নয়নের এই আশ্বাস সত্ত্বেও মেহেরের মনের ভেতরকার অপরাধ বোধটা তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। পরদিন সকালে নয়ন যখন অফিসে, তখন মেহের তার রুমে বসে একটা চিঠি লিখছে। তার হাত কাঁপছে, চোখ দুটো জলে ভেজা। প্রিয় নয়ন, আমি জানি না এই চিঠিটা পড়ার পর তুমি আমাকে কি ভাববে। হয়তো ভাববে আমি একজন খারাপ মেয়ে, হয়তো ভাববে আমি পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি পালিয়ে যাচ্ছি নয়ন, তোমার কাছ থেকে নয়, নিজের কাছ থেকে, আমার নিজের অপরাধ বোধের কাছ থেকে। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ, আমি জানি, কিন্তু আমি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। প্রতিটা মুহূর্তে যখনই আমি তোমার চোখের দিকে তাকাই, আমার শুধু আমার বাবার আর নিজের করা অন্যায়ের কথা মনে পড়ে। আমার মনে হয় আমি তোমার ভালোবাসার উপর, তোমার কষ্টের উপর দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি বলেছিলে তুমি ভয় পাও, একদিন হয়তো আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমি আমি হয়তো সেই ভয়টাই সত্যি করতে চলেছি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না নয়ন, আমি শুধু তোমাকে মুক্তি দিয়ে যাচ্ছি। আমার মতো একজন অপরাধীর ছায়া থেকে, আমার পরিবারের করা অন্যায় বোঝা থেকে তুমি এমন একজনকে ডিজার্ভ করো যার অতীতে কোনো কালো দাগ নেই। জানি আয়রন প্লান্ট কন্ট্যাক্টের কথা, জানি এর পরিণতি কি হতে পারে, কিন্তু $10 মিলিয়ন বা আমার পুরো কেরিয়ার ধ্বংস হয়ে যাওয়া, কোনো কিছুই আমার এই আত্মগ্লানির চেয়ে বড় নয়। হয়তো এইটাই আমার প্রায়শ্চিত্ত। আমি তোমাকে ভালোবাসি নয়, সারা জীবন বাসবো, কিন্তু হয়তো আমাদের একসাথে থাকাটা ভাগ্যে নেই। বিদায় আমার ভালোবাসা, ইতি শুধু তোমারই মেহের। চিঠিটা শেষ করে মেহের তার রেজিগনেশন লেটারটা টাইপ করলো। তারপর সে তার পাসপোর্ট আর সামান্য কিছু জিনিসপত্র নিয়ে নিঃশব্দে পেন্ট হাউস থেকে বেরিয়ে গেল। তার উদ্দেশ্য টেকের হেড অফিস। সে নিজে গিয়ে হেলেনা মার্টিনেজের হাতে তার রেজিগনেশন লেটারটা তুলে দেবে, এবং তারপর সে বাংলাদেশের ফ্লাইটে উঠে পড়বে চিরদিনের জন্য। মেহের যখন টেকের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো, তখন তার পা দুটো কাঁপছিল। সে জানে সে এক ভয়ঙ্কর পদক্ষেপ নিতে চলেছে, কিন্তু সেটাও জানে নয়নকে মুক্তি দেওয়ার জন্য, তার ভালোবাসাকে কলঙ্ক মুক্ত রাখার জন্য এর চেয়ে আর ভালো কোনো পথ আর তার সামনে খোলা নেই। মেহের যখন টেকের হেড অফিসে হেলেনা মার্টিনেজের টেবিলের উপরে তার রেজিগনেশন লেটারটা রাখলো, তখন হেলেনার মুখে কোনো বিষয় ছিল না। আমি জানতাম আপনি আসবেন মিস মির্জা। আপনি জানতেন? মিস্টার চৌধুরী মানে মিস্টার জেড, উনি সব জানেন। ও কোথায়? কিছুক্ষণ পরে জিএফকে আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশগামী ফ্লাইটের বোর্ডিং গেটের সামনে কাঁচের দেয়ালের পাশে বাইরে রানওয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মেহের। তার ফ্লাইট ছাড়তে আর মাত্র 1 ঘন্টা বাকি। তার চোখ দুটো লাল, মুখটা বিষণ্ণ। সে তার ফোনটা বন্ধ করে দিয়েছে। সে চায় না কেউ তার সাথে যোগাযোগ করুক। হঠাৎ করেই পুরো ফ্লাইটের এয়ারপোর্টের বিশাল বিশাল ফ্লাইট ইনফরমেশন স্ক্রিনগুলো একসাথে বদলে গেল। বিভিন্ন ফ্লাইটের তথ্যের বদলে প্রতিটা স্ক্রিনে ভেসে উঠল একটাই মুখ, নয়নের। এয়ারপোর্টের হাজার হাজার যাত্রী অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালো। স্ক্রিনে নয়ন তার সিইওর চেয়ারে বসে আছে, তার দৃষ্টি স্থির, যেন সে সরাসরি মেহেরের চোখের দিকেই তাকিয়েছে। গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আমার নাম নিলয় চৌধুরী, আর আমি একজন পলাতক আসামি করছি। এই ঘোষণায় এয়ারপোর্টের সিকিউরিটি অ্যালার্ট হয়ে গেল। না, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এই আসামি কোনো সন্ত্রাসী নয়, সে একজন হৃদয় চোর। সে আমার হৃদয় চুরি করেছে। কোনো কারণ না দেখিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার নাম মেহের মির্জা। হ্যাঁ, আমি জানি সে এখন আপনাদের মধ্যেই কোথাও আছে। হয়তো ভাবছে সে পালিয়ে যেতে পারবে, কিন্তু সে জানে না
নয়ন স্ক্রিনের ভেতর থেকে যেন সরাসরি মেহেরের দিকে তাকালো। তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না মেহের, কারণ তুমি যেখানে যাও আমার ভালোবাসা তোমাকে খুঁজে বের করবে। নয়ন, আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তুমি আমার জীবনের কলঙ্ক। তুমি ভাবছো তোমার পরিবারের ভুলের জন্য তুমি আমার ভালোবাসার যোগ্য নও, তাই না? তুমি ভুল মেহের, তুমি একদম ভুল। হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে এসেছিলাম। আমি চেয়েছিলাম যারা আমাকে, আমার বাবাকে কষ্ট দিয়েছে, তারা যেন তাদের ভুলের শাস্তি পায়। কিন্তু আমি কোনোদিনও তোমাকে শাস্তি দিতে চাইনি, কারণ তুমি আমার শাস্তি নও মেহের। তুমি আমার জীবনের একমাত্র পুরস্কার। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মেহের, কারণ তুমিও আমাকে দিয়েছিলে। হয়তো এটি আমাদের ভালোবাসার প্রায়শ্চিত্ত ছিল, আমাদের দুজনের প্রায়শ্চিত্ত হয়েছে, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি আজ চলে যাও, তাহলে NN টেকের CEO নিলয় চৌধুরী সে হয়তো বেঁচে থাকবে, কিন্তু তোমার সে গ্রামের ক্ষেত নয়ন সে মরে যাবে মেহের। তুমি কি তাকে মেরে ফেলতে চাও? স্ক্রিনটা অন্ধকার হয়ে গেল। মেহের সেখানে কাঁচের দেয়ালের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে অঝরে কাঁদছে। ঠিক তখনই তার কাঁধে কেউ একজন আলতো করে হাত রাখল। মেহের মুখ তুলে তাকাতেই দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে নয়ন। আমার ফ্লাইটটা মিস করে দিলে তো অহংকারী মেয়ে। তুমি তুমি হ্যাঁ, আমি তোমাকে ছাড়া একা একা বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম যাওয়ার আগে আমার হৃদয় ছোটটাকে সাথে নিয়েছে, আমিও যাচ্ছি বাংলাদেশে। নয়ন মেহেরের সামনে হাঁটু গেড়ে বসল। আমি তোমাকে কোনো নতুন আয়রন ক্লেড কন্ট্রাক্টে বাঁধতে চাই না মেহের। আমি তোমাকে কোনো শর্ত বা নিয়ম দিয়ে আটকাতে চাই না। আমি চাই তুমি আমার জীবনের CEO হও, আমাকে সারা জীবন ধরে শাসন করো। তুমি কি রাজি মিস মেহের মির্জা? আমি আমি বলো। আমি রাজি, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। কি? আমার উপর অত্যাচার করতে পারবে না। অত্যাচার করে ছেড়ে দিলে চলবে কি করে? তোমার মতো অহংকারী বউয়ের সব অহংকারকে তো নষ্ট করতেই হবে। তারা যখন একে অপরকে জড়িয়ে ধরে আছে, তখন মেহের হঠাৎ করে কিছু একটা মনে পড়ায় সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু নয়ন, শুভ আর ওর বাবা আর আমার বাবা, তুমি আর আমার বাবা, তুমিও কি ওদের? ও, ওদের কথা? হ্যাঁ। আমি তো বলিনি আমার প্রতিশোধ শেষ হয়ে গেছে মেহের। মানে হলো চৌধুরী গ্রুপ তাদের 50% শেয়ার আমাকে ফিরিয়ে দেবে। আর তোমার বাবা? তোমার বাবা চেয়ারম্যান সাহেব, তিনি তার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন এবং তার জায়গায় ওই গ্রামেরই সাধারণ মানুষের ভোটে নতুন একজন চেয়ারম্যান নির্বাচিত হবেন। আর আমার বাবার নামে তিনি গ্রামে একটা স্কুল আর একটা হসপিটাল তৈরি করে দেবেন নিজের টাকায়। আর শুভ? ও আমার সেই গ্রামের অনুর্বর পাথুরে জমিতে কাজ করবে নিজের হাতে ঠিক 5 বছর। ও ওখানে সোনা ফলাতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমি ওকে দেখবো মাটির সাথে মিশে গিয়ে কিভাবে নিজের অহংকারকে মাটিতে মিশিয়ে দিতে হয়। নয়ন, এটাই আমার চূড়ান্ত প্রতিশোধ মেহের। আমি কাউকে শেষ করব না, আমি শুধু সবাইকে তার নিজের জায়গাটা ছিনিয়ে দেব। আর এখন কি আমরা আমাদের নতুন জীবনটা শুরু করতে পারি আমার CEO? মেহের আর কোনো কথা বলল না। সে হাসল, যে হাসিতে ছিল ভালোবাসা, শান্তি আর তার সাইকো প্রেমিকের প্রতি সীমাহীন আস্থা। তাদের প্রতিশোধের গল্পটা শেষ হয়ে এক নতুন গভীর ভালোবাসার গল্প শুরু হলো।